সেদিন আমাদের চণ্ডীতলা আশ্রমে যাওয়া হলো না। গোপাকে ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটা সান্ধ্য ফ্লাইটে দিল্লি এবং দিল্লি থেকে প্যান আমের জাম্বো জেটে করাচি, ফ্রাঙ্কফুর্ট, হিথ্রো হয়ে শিকাগো পৌঁছানোর ব্যবস্থা করে দিলেন কর্নেল। দমদম এয়ারপোর্ট থেকে কর্নেলের অ্যাপার্টমেন্টে পৌঁছতে রাত 8টা বেজে গেল। ষষ্ঠীচরণ বলল, সেই মেয়ে ছেলেটা দুবার ফোন করেছিল, কি যেন নামটা ছিল। কর্নেল বললেন, অপর্ণা রায়। হ্যাঁ হ্যাঁ, আগে তাই বটে। ষষ্ঠী কাঁচু মাচু মুখে বলল, পেটে আসছিল, মুখে আসছিল না আর কি। কর্নেল চোখ কটমটিয়ে বললেন, কফি। ষষ্ঠী অমনি চলে গেল। সোফায় বসে বললাম, বাপরে, দিনটা যা গেল আজকে। এখনো যায়নি, কফি খেয়েই বেরোবো বলে কর্নেল টেলিফোন তুলে ডায়াল করতে থাকলেন। আবার বেরোবেন? কোথায়? কর্নেল ফোনে মন দিলেন। অপর্ণা আছে। আমার নাম কর্নেল নীলাদ্রি সরকার। আপনি কি অপর্ণার মা বলছেন? ও, কখন বেরিয়েছে? বলে কর্নেল ঘড়ি দেখলেন। আচ্ছা, ফিরলে বলবেন যে আমি ফোন করেছিলাম। ফোন রেখে কর্নেল তার ইজি চেয়ারে বসলেন। বললেন, গোপাকে যারা সদানন্দবাবুর ফর্মুলা হাতাতে পাঠিয়েছিল তারা নিঃসন্দেহে নার্কোটিক্সের কারবারি। ব্ল্যাক মেরি অকাল্ট অ্যাসোসিয়েশন তাদের মুখোশ। সদানন্দবাবুর মার্কিন ড্রাগ কারবারিদের যোগাযোগের কথা পুলিশ রেকর্ডে আছে। ষষ্ঠী কফি রেখে গেল। কফি খেতে খেতে বললাম, কিন্তু গোপার ডাকিনী বিদ্যার নমুনা দেখে তো আমার দাগ লেগে গেছে। হঠাৎ সুগন্ধ, গোলাপের কুঁড়ি, কফির কাপে রক্ত। আপনি অলৌকিক শক্তি বলেছিলেন, কিন্তু আমি কোশমিনকালেও আপনার অলৌকিক শক্তিতে বিশ্বাসের কথা শুনিনি। ব্যাপারটা ম্যাজিক ছাড়া আর কিছুই নয়। কর্নেল হাসলেন। কোনো বায়োকেমিস্ট যদি ডাকিনী বিদ্যার চর্চা করে তাহলে সে অদ্ভুত অদ্ভুত কাণ্ড ঘটিয়ে মানুষকে দাগ লাগিয়ে দিতে পারে। গোপা একজন বায়োকেমিস্ট। বলে কফিতে শেষ চুমুক দিয়ে উনি চুরুট ধরালেন। তারপর হাত বাড়িয়ে টেলিফোনে ডায়াল করলেন। একটু পরে বললেন, সান্নাল বাড়িতে রিং হয়ে যাচ্ছে, কেউ ধরছে না। অবশ্যই ভবতারণ নিচের ঘরে থাকে, টেলিফোন আছে ওপরে সুদর্শনের ঘরে। হ্যালো হ্যালো, হ্যাঁ আমি কর্নেল নীলাদ্রি সরকার বলছি। কি, ভবতারণ পালিয়েছে? কি করে বুঝলেন? ওর ঘরে? হ্যাঁ হ্যাঁ, তালা বন্ধ তো থাকতেই পারে, হয়তো কোথাও গেছে। না, আমি গোপার খবর জানি না। ঠিক ঠিক, হ্যাঁ আমি আপনার সঙ্গে একমত। সে কি মশাই, আপনি তান্ত্রিক মানুষ, আপনার আবার ভয় কিসের? আচ্ছা ঠিক আছে, আপনি অপেক্ষা করুন, আমরা যাচ্ছি। না না, থানায় যাবার মতো কিছু নয়, আমি যাচ্ছি। কর্নেল টেলিফোন রেখে ব্যস্তভাবে উঠে দাঁড়ালেন। জিজ্ঞেস করলাম, অবনীবাবু কি বলছে? ওকে টেলিফোনে কেউ হুমকি দিয়েছে, বাড়ি ছেড়ে না গেলে বডি গঙ্গায় ভাসিয়ে দেবে। আশ্চর্য তো, ভবতারণের ঘরে তালা বন্ধ। অবনীর ধারণা সে এই সুযোগে সুদর্শনের টাকা কড়ি হাতিয়ে কেটে পড়েছে। চলো বেরিয়ে পড়া যাক। পথে যেতে যেতে কর্নেল বললেন, গোপার কথা থেকে আমিও আঁচ করেছি যে ভবতারণ যে কোনো কারণেই হোক গোপাকে বাড়ি থেকে তাড়িয়েছে। মুখোশ পরা লোকটা ভবতারণেরই সাজানো ব্যাপার হতে পারে। কিন্তু ভবতারণ এই কাজ কেন করলো জানি না। ইচ্ছে ছিল অ্যাডভোকেট শিবপদ বাবুর বাড়ি যাব, রাত 9টার পর ওকে ফ্রি পাবো। আগে তান্ত্রিকের কাছেই যাওয়া যাক, সুদর্শনের ল্যাবটা আর একবার পরীক্ষা করে দেখতে চাই। এলাকা জুড়ে লোডশেডিং। গেটে টর্চ আর ত্রিশূল হাতে দাঁড়িয়ে ছিল তান্ত্রিক। গেট খুলে দিল। আমাদের গাড়ি পটিকোর তলায় গেলে ফিরে এলো। চাপা স্বরে বলল, তালাটা এঁটে দিলাম স্যার। সিঁড়ির ওপর বসার ঘরের দরজাতে তালা আটকানো। খুলে দিল। ভেতরে টেবিলের ওপর একটা হ্যারিকেন জ্বলছিল। দরজা ভেতর থেকে এঁটে বলল, ওপরে চলুন স্যার।
কর্নেল বললেন, আগে আমাকে সুদর্শনের ল্যাবে যেতে হবে। অবনী মৈত্র বলল, আগে আলো আসুক, ততক্ষণ না হয় আমার ঘরে। না অবনীবাবু, আমার মাথায় একটা খটকা ঢুকেছে। আমার এই স্বভাব, যতক্ষণ না সেটা খোঁচাতে পারছি ততক্ষণ আপনার কথায় মন দিতে পারবো না। তান্ত্রিক হ্যারিকেনটা আমাকে ধরতে দিল। আমার গা ছমছম করছিল। গঙ্গার ধারে এই পুরনো বাড়ি যেন অন্ধকারে হিংস্র হয়ে উঠেছে। সুদর্শনের ঘরেও তালা আটকানো ছিল। তালা খুলে দিল তান্ত্রিক। আমরা ভেতরে ঢুকলাম। কর্নেল ঘরের ভেতরটা দেখে নিয়ে খাটের কাছে গেলেন। তারপর বেড কভার তুলে বালিশ সরালেন। কি করছেন হ্যারিকেনের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছিল না। তারপর উনি পকেট থেকে খুদে টর্চ বের করে সোজা পর্দা তুলে ল্যাবে ঢুকে গেলেন। অবনী হ্যারিকেনটা আমাকে টেবিলে রাখতে বলল। তারপর ভেতর থেকে দরজা হেঁটে চাপা স্বরে বলল, সাবধানের মার নেই, তবে এই ত্রিশূলটা দেখেছেন তো, এটা সাংঘাতিক পাওয়ারফুল। ল্যাব থেকে কর্নেল বেরিয়ে এলেন। অবনী বলল, কি দেখলেন? ওই ঘরের নিচের তলায় কাউকে কি ঘর ভাড়া দেওয়া হয়েছে? হ্যাঁ, কমাস আগে ভক্তবাবুকে ভাড়া দিয়েছি। এতদিন খালি পড়েছিল। ভক্তবাবু ও ঘরে গোডাউন করেছেন, রঙের পিপে রাখেন। পিসেমশাইয়ের আমলে নিচের ওই ঘরটাই ছিল বসার ঘর। কর্নেল গম্ভীর মুখে বললেন, ল্যাবের যে দরজাটা সকালে বাথরুমের দরজা মনে করেছিলাম সেটা তালা আটকানো আছে। কেন যে তখন মাথায় এলো না, বাথরুম হলে তালা বন্ধ থাকবে কেন? অবনী বলল, ওটা নিচের ঘরে নামার সিঁড়ি। ভাড়া দেওয়ার সময় আমি নিজে তালা আটকে দিয়েছিলাম। খোলা দেখলেন নাকি? আগে না, আটকানোই আছে। তবু আপনি একবার দেখে আসুন সেই তালাটাই নাকি। তান্ত্রিক সব এগিয়ে ঢুকে গেল। আমরাও ঢুকলাম। তান্ত্রিক দরজার তালা টেনে দেখে বলল, একই অবস্থায় আছে, একই তালা। কর্নেল বললেন, চাবি তো আপনার কাছে আছে। খুলবো নাকি? তবে ভক্তবাবু যদি টের পেয়ে যায় তাহলে চেঁচামেচি করতে পারেন। সাবধানে খুলুন। অবনী তালা খুলল। তারপর দরজা ঠেলল, কিন্তু দরজা খুলল না। সে বলল, সিঁড়ির মাথা পর্যন্ত রঙের পিপে বোঝাই করা আছে, কিংবা এমনও হতে পারে কখন উনি নিজেই আমার অজান্তে ওদিকে দুই চৌকাঠে একটা কাঠের ব্রেক ঠুকে দরজা সিল করে দিয়েছে। দিনের বেলা না হয় খোঁজ নেওয়া যাবে। মহাঘুঘু লোক মশাই, রঙের পিপে আমি কিংবা ভবা যদি চুরি করতে পারি এই ভেবে এই কম্বটি তিনি করে রেখেছেন। সুদর্শনের ঘর থেকে বেরিয়ে অবনী তালা আঁটল। তারপর বলল, আসুন মশাই, আমার ঘরে গিয়ে বসবেন। যেতে যেতে কর্নেল বললেন, মর্গ থেকে সুদর্শনের বডি কখন ফেরত পেলেন? আগে বিকালে, কাছেই নিমতলা, 7:30টার মধ্যে দাহক্রিয়া শেষ। বাড়ি ফিরে দেখি তখনও ভবার পাত্তা নেই। তারপর উড়ো ফোনে হুমকি। গোপা যে ঘরে থাকতো তার পাশেই অবনীর ঘর। দরজা খুলতেই ধূপধুনোর কড়া গন্ধ ভেসে এলো। অবনী আমার হাত থেকে হ্যারিকেন নিয়ে ঘরে ঢুকলো। বলল, আসুন মশাই, এই আমার ডেরা। বাঁদিকে একটা জলচৌকিতে সম্ভবত নকল বাকচালের আসন পাতা, নিচে প্রকাণ্ড ধূপদানি। আসনের এক পাশে মরার খুলি, পেছনে মা কালীর বিশাল পোর্ট্রেট, তার পেছনে বইয়ের র্যাক পুরনো জীর্ণ বইয়ে ঠাসা। একটা কমণ্ডলুও দেখতে পেলাম। ঘরের অন্য পাশে মেঝেই পরিপাটি সুদৃশ্য গৈরিক বেড কভার ঢাকা বিছানা পাতা আছে। তান্ত্রিক পশ্চিমের দরজা খুলে দিল। বলল, গঙ্গার দিক থেকে ফুরফুরে বাতাস আসে। বুঝতে পারছি লোডশেডিং এ আপনাদের গরম লাগছে। আহা, এই দেখুন কেমন সুন্দর বাতাস আসছে। আর এখানে আসুন। লক্ষ্য করলাম দরজার ওধারে পটিকোর ছাদ, রেলিং আছে। সেখানে গিয়ে দুটো চেয়ার দেখলাম। বুঝলাম গোপা এবং অবনী এখানে রাত্রে বসে থাকতো। কর্নেল একটা চেয়ারে বসলেন, আমি অন্যটায় বসলাম। অবনী রেলিংয়ে ঝুঁকে টর্চের আলো ফেলে প্রাঙ্গণ এবং মন্দির পর্যন্ত দেখে নিল। তারপর চাপা স্বরে বলল,
আপনি যদি টেলিফোন না করতেন আমি তাহলে থানায় যেতাম। বললাম, আপনার ত্রিশূল থাকতে থানায় কেন? ত্রিশূল তো আছেই মশাই, তাহলেও আইন বলে কথা, তাই না কর্নেল সাহেব, কি বলেন? কর্নেল সায় দিলেন, তাছাড়া আইনত আপনি উইলের ট্রাস্টি। অবনীর কণ্ঠস্বর বদলে গেছে। ক্ষমা চাইছি কর্নেল সাহেব, ওই একটা মিথ্যে কথা বলেছি, বাদ বাকি সবই সত্যি। উইলের ট্রাস্টি অ্যাডভোকেট শিবপদ ঘোষ, তাই তো? আপনি জানেন নাকি? ভক্তবাবু বলছিলেন উনি নাকি উইলের একজন সাক্ষী। হ্যাঁ। অবনী আবার চাপা স্বরে বলল, আমার সন্দেহ ওই ব্যাটার ছেলেই উড়ো ফোনে আমাকে হুমকি দিয়েছে। ও এই বাড়িটা ছলে বলে দখল করতে চায়। আচ্ছা অবনী বাবু, ভাড়াটেদের কাছে মাসে মোট কত টাকা ভাড়া আপনি পান? আমি মাত্র 1000 টাকা পাই, বাকি 2000 শিবু উকিল ব্যাংকে নাকি জমা রাখে। খুলেই বলি, ভক্তবাবুর 500, তারক মুদির 150, রামবহাল ভুজাওয়ালার 50, হাবুলের স্টেশনারি স্টোরসের 200 টাকা আমি পাই। শিবু উকিল এই ব্যবস্থা করে দিয়েছে, বাকি ভাড়াটেরা তাকেই টাকা দেয়। আচ্ছা নিয়মিত আপনি আপনার শেয়ার পান? আগে না, ভাড়া আদায় বড্ড ঝামেলার কাজ। শিবু উকিলের কাছ থেকে আমার শেয়ারের ভাড়াটেদের 1 তারিখে রসিদ এনে রাখি, আদায় করতে রক্ত জল হয়ে যায়। এদিকে দেখুন, ভবা মাসে 500 করে শিবু উকিলের কাছ থেকে নিয়ে আসে। অবনী ফোঁস করে শ্বাস ছাড়ল। নিহাত মায়ের মন্দিরের সেবার জন্য এখানে পড়ে আছি, চলে গেলে মা রুষ্ট হবেন। মন্দিরে মায়ের সামনে ধ্যানে বসলেই শুনি মা বলছেন, ওবু আমাকে ছেড়ে যেন চলে যাস নে, তাই আছি, বুঝলেন তো? বুঝলাম, কিন্তু মায়ের সেবার খরচের টাকা কি শিববাবু দেন নাকি? আগে না, বলে ওই 1000 টাকা থেকেই সব হয়ে যাবে, শুধু বাৎসরিক পুজোর সময় উইলের শর্ত অনুসারে শিবু উকিল নিজে সব ব্যবস্থা করে, ধুমধাম হয়, আলো টালো মাইক। কিন্তু তখন আমি কে, পাড়ার মস্তানরা এসে জোটে, তখন তারাই সব। আচ্ছা মূর্তিটা কি পাথরের? আগে পিসেমশাই ঠাকুরদা গঙ্গায় স্নান করতে গিয়ে মাকে পেয়েছিলেন। এই সময় আলো জ্বলে উঠল। অবনী বলল, আরে বসুন বসুন, দেখি গোপার ঘরে কফির প্যাকেট পায় নাকি। ও তো সবই নিয়ে গেছে, কফি না পেলে না হয় আপনাদের চা খাওয়াবো। আচ্ছা চলুন গোপার ঘরটা একটু দেখে আসি। অবনী পাশের ঘরের দরজা খুলল। সেই ঘরে ঢুকতেই ঝাঁঝালো সুগন্ধ টের পেলাম। জানালা বন্ধ ছিল। সুইচ টিপে আলো জ্বালালো অবনী। করিডোরের দিকে দরজা বাইরে থেকে আটকানো দেখেছি। ঘরের ভেতর একটা খাট, খাটে শুধু ম্যাট্রেস আছে, চাদর নেই। ড্রেসিং টেবিল আছে, কোনো প্রসাধনী নেই। ওয়ার্ড্রপ হাট করে খোলা, মেঝেই একটা সুন্দর গালিচা পাতা আছে। অবনী বলল, সব নিয়ে গেছে স্যার, শুধু কার্পেটটা বাদে। কর্নেল বললেন, কার্পেটটা কি গোপা এনেছিল? আগে হ্যাঁ। কর্নেল ঘরের ভেতরটা খুঁটিয়ে দেখার পর আস্তে করে বললেন, অবনীবাবু যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞেস করব। হ্যাঁ বলুন, স্বচ্ছন্দে। সুদর্শন আমাকে বলেছিল সে গোপার সঙ্গে আপনাকে নাকি। তান্ত্রিক অদ্ভুত শব্দে হাসল। মেন্টাল পেশেন্ট মশাই, সবসময় প্রলাপ বকত, তবে এটা ঠিক গোপাকে আমি সাধন সঙ্গিনী করার চেষ্টা করেছিলাম, কিন্তু মহাধরিবাদ মেয়ে মশাই, ছলা কলায় ওস্তাদ। কর্নেল হাসলেন। আপনাকে তাহলে পাত্তা দেয়নি, তাই তো? অবনী মুহূর্তের মধ্যে গম্ভীর হয়ে বলল, স্বয়ং এক ডাকিনীর বাস ওর মধ্যে, তাকে বশ করতে সময় লাগতো, হাত ফসকে পালিয়ে গেল। হারামজাদা ভবাকে একবার পেলে মায়ের সামনে আমি বলি দেব। ওপাকে যে কি ভয় দেখালো ওই জানে, এত বড় প্রপার্টি ফেলে পালিয়ে গেল। আচ্ছা ভক্তবাবু বলছিলেন গোপার বিয়ে হয়েছে আমেরিকায়, কাজেই এখানে স্বামীর প্রপার্টি পেতে আইনের ঝামেলা আছে। তার চেয়েও বড় কথা, গোপা মার্কিন নাগরিক।
স্বামী যে দেশের নাগরিক, স্ত্রী যদি ভিন্ন দেশেরও হয়, স্বামীর দেশের নাগরিকত্ব সে আপনা আপনি পাবে, কিন্তু বিয়েটা হিন্দু প্রথা বা সামাজিক আচার অনুসারে হয়েছিল কিনা তার প্রমাণ চাই। অবনী হাঁ করে শুনছিল, বলল, এত ফ্যাকরা? গোপার সঙ্গে এ নিয়ে আপনার কোনো আলোচনা হয়নি? হ্যাঁ, গোপাকে আমি বলেছিলাম উইলের কথায়, কিন্তু আমার কথায় কান করেনি। আচ্ছা, গোপা কি আপনাকে বলেছিল যে সে আমেরিকা ফিরে যাবে? কই না তো, ও এদেশে থেকে ডাকিনী তন্ত্রের চর্চা করবে বলেছিল। কর্নেল একটা দরজার দিকে এগিয়ে গেলেন। দরজায় পর্দা ঝুলছিল। পর্দা তুলে বলল, এই ঘরটা কি খালি নাকি? অবনী দরজার ছিটকিনি খুলে বলল, আগে না, ওটাই তো সুদর্শনের ঘর। বুঝলাম, করিডোর দিয়ে গেলে সুদর্শনের ঘরের একটা দরজা এবং এ ঘর থেকে গেলে আর একটা দরজা, তার মানে গোপার ঘর থেকে পা বাড়ালেই সুদর্শনের ঘর। কর্নেল বললেন, থাক, ও ঘরে আমি আর যাব না বলে আমার দিকে ঘুরলেন। জয়ন্ত, এবার কিন্তু অলৌকিক শক্তি নয়, ম্যাজিক দেখতে পাবে। উনি গালিচাটা সরিয়ে দিলেন। মেঝে গোলাকার ইঞ্চটাক একটা গর্ত দেখতে পেলাম। অবনী কাচু মাচু মুখে বলল, পুরনো বাড়ি স্যার, ছুঁচো ইঁদুরের বড্ড উপদ্রব। কর্নেল গর্তে প্রায় নাক ঠেকিয়ে বসলেন, তারপর উঠে দাঁড়িয়ে বললেন, ফরাসি পারফিউম এই গর্ত দিয়ে পিচকিরিতে ছড়ানো সোজা। নিচের ঘরে ফ্যান ঘুরলে একটু পরে উবে যায়। গোলাপের গুঁড়িও গর্ত দিয়ে গলিয়ে ফেলা যায়। বললাম, কিন্তু কফির কাপে রক্ত? সেই ইজ আ বায়োকেমিস্ট জয়ন্ত। মুরগির রক্তকে রাসায়নিক সংশ্লেষণ প্রক্রিয়ায় জমিয়ে একটা কোনার আকারে কাপে রেখে গরম কফি ঢাললে 2-3 মিনিটের মধ্যে কোনাটা গলে যায় এবং কফি লাল হয়ে ওঠে। আমি বলেছিলাম ম্যাজিক, আপনিই বলেছিলেন অলৌকিক শক্তি। কর্নেল হাসলেন। কার্যকারণ তত্ত্ব অনুসারে কার্যে অলৌকিক শক্তির প্রকাশ এবং কারণটা ম্যাজিক, কাজেই আমরা দুজনেই ঠিকই বলেছিলাম। অবনী জোরে শ্বাস ছেড়ে বলল, আমি তো কিছুই বুঝতে পারছি না। কর্নেল বললেন, ও কিছু না, চলুন আপনার ঘরে যাই। এবার তান্ত্রিক পটিকোর ছাদ থেকে চেয়ার দুটো ঘরে নিয়ে এলো, ফ্যান চালিয়ে দিল। আমরা চেয়ারে বসলাম। সে বলল, তাহলে 2 কাপ চা করে নিয়ে আসি কর্নেল সাহেব। না না, থাক, আপনাকে আর কষ্ট করতে হবে না, প্রায় 10টা বাজে। একটা প্রশ্ন করে আমরা উঠব। হ্যাঁ বলুন। সুদর্শনের মা করুণাময়ী কোথায় আছেন আপনার জানার কথা। অবনী একটু চুপ করে থাকার পর বলল, পিসিমা চণ্ডীতলা আশ্রমে আছেন। আমার পিসিমশাই খুব বাজে লোক ছিলেন, ফ্যামিলির স্ক্যান্ডেল রটাতে নেই, তবে পিসিমাও ভুল করেছেন। ব্রহ্মানন্দ বেটার ছেলের পাল্লায় পড়া ওর উচিত হয়নি। আমাকে মাঝে মাঝে চিঠি লিখে যেতে বলেন, ওই ভণ্ড সাধুর জন্য আমি যাই না। আচ্ছা, ছেলের মৃত্যুর পর ওনাকে খবর পাঠিয়েছিলেন? আর শিব উকিল পাঠিয়েছেন, শ্মশানে গিয়েছিল, তখন বলল। কর্নেল হঠাৎ ব্যস্তভাবে উঠে দাঁড়ালেন। আচ্ছা চলি অবনীবাবু, আপনার ভয়ের কোনো কারণ নেই। ফোনে কেউ যদি আপনাকে শাসায়, আপনিও তাকে পাল্টা শাসাবেন। ঘিঞ্জি ট্রাম রাস্তার দুধারে দোকানপাট এত রাত্রে বন্ধ। একটা পান সিগারেটের দোকানে জিজ্ঞেস করে অ্যাডভোকেট শিবপদ ঘোষের বাড়ির খোঁজ পাওয়া গেল। হর্নের শব্দে দারোয়ান যেভাবে শশব্যস্তে গেট খুলে দিল, বুঝলাম শাসালো মক্কেলদের জন্য উকিলবাবুর দরজা সর্বদা অবারিত এবং অনেক রাত্রি পর্যন্ত মক্কেল আসে। কর্নেল ড্যাশবোর্ডের আলোয় একটা কাগজ পড়ছিলেন, পকেটে রেখে দিলেন। কৌতূহলটা থেকেই গেল। গাড়ি লনে পৌঁছলে লক্ষ্য করলাম এখনো মক্কেলের ভিড় জমে আছে। বারান্দায় একজন ধুতি পাঞ্জাবি পরা লোককে ঘিরে জোনাতিন মক্কেল জটলা করছে। আমাদের দেখে সেই লোকটি তাদের তক্ষুনি বিদায় দিয়ে সম্ভাষণ করলেন। ভেতর আসুন স্যার। ঘরটা প্রশস্ত, আইনের বইয়ে ঠাসা অনেকগুলো আলমারি দেওয়াল ঘেঁষে দাঁড় করানো, কার্পেট ঢাকা মেঝে এবং সারবন্দি অগন্তিক গদি আঁটা চেয়ার।
কয়েকজন অবাঙালি ভদ্রলোক বসে আছেন। নামী ডাক্তারের চেম্বারে যেন রোগীরা উদ্বিগ্ন মুখে অপেক্ষা করছেন। ওপাশে একটা ঘরে অফিস দেখা যাচ্ছিল। সেই ঘরেও এত রাত্রে কর্মব্যস্ততা। ধুতি পাঞ্জাবি পরা ভদ্রলোক সম্ভবত উকিল বাবুর ক্লার্ক, চলতি কথায় যাদের মুহুরি বাবু বলা হয়। অমায়িক হেসে বললেন, একটুখানি বসতে হবে স্যার। কর্নেল তার নেম কার্ডটা দিয়ে বললেন, কার্ডটা দিয়ে আসুন, আমরা অনেক দূর থেকে আসছি। ভদ্রলোক অফিস ঘরে ঢুকে গেলেন এবং প্রায় সঙ্গে সঙ্গে ফিরে এসে বললেন, আসুন। অফিস ঘরের একধারে পার্টিশন করা চেম্বার, ভেতরে বেটে খাটো মোটা সোটা মধ্যবয়সী গুফো এবং রাশভারী চেহারার অ্যাডভোকেট প্রায় সিংহাসন সদৃশ একটা আসনে বসেছিলেন। সামনে বিশাল সেক্রেটারিয়েট টেবিল। উঠে দাঁড়িয়ে তিনি গম্ভীর মুখে নমস্কার করে বললেন, বসুন, আপনারা আসবেন আমি জানতাম। কর্নেল বললেন, জানতেন। শিববাবু বললেন, কিন্তু আমি বুঝতে পারছি না কেন সুদর্শন প্রাইভেট ডিটেকটিভ লাগিয়েছিল। সরি মিস্টার ঘোষ, আমি প্রাইভেট ডিটেকটিভ নই। আমার সঙ্গীর পরিচয় দিই, ইনি হলেন জয়ন্ত চৌধুরী। জানি জানি, আপনাদের দুজনের পরিচয় আমার অজানা নয়। আপনি কি অবনীবাবুর কাছে জেনেছেন নাকি? শিববাবু সে কথার জবাব না দিয়ে বললেন, সুদর্শন আত্মহত্যা করেনি, হি ইজ মার্ডার্ড, এই নাকি আপনার ধারণা। আপনি নিশ্চয়ই তেমন কোনো প্রমাণ পেয়েছেন। বেশ, তো পেয়ে থাকলে বলুন, একজন লয়ার হিসেবে আমি লিগ্যাল স্টেপ নেব। মিস্টার ঘোষ, আমি সদানন্দ বাবুর উইল সম্পর্কে জানতে এসেছি, কারণ আপনি নাকি উইলের শর্ত অনুসারে সম্পত্তির ট্রাস্টি। হ্যাঁ, আমি ট্রাস্টি। বলুন, আর কি জানতে চান? সুদর্শনের অবর্তমানে সম্পত্তি কে পাবে? তার স্ত্রী, আর স্ত্রী যদি না থাকে তাহলে চণ্ডীতলা আশ্রম। তাহলে এখন সম্পত্তির মালিক সুদর্শনের স্ত্রী গোপা, তাই তো? হ্যাঁ, গোপা যদি সম্পত্তি দাবি করে তাকে প্রমাণ করতে হবে যে সে সুদর্শনের ওয়াইফ। শিববাবু ঠোঁটের কোণে তীক্ষ্ণ হাসলেন। কিন্তু সে তো শুনলাম হঠাৎ বাড়ি ছেড়ে চলে গেছে। গেছে, তাকে ভবতারণ ভয় দেখিয়ে চলে যেতে বাধ্য করেছে। বলেন কি? তার সুদর্শনের স্ত্রী কি এখন আপনার শেল্টারে আছে নাকি? আগে না, আমেরিকায় ফিরে গেছে। ও, তাই বুঝি। অ্যাডভোকেট আরো গম্ভীর হলেন। একটু পরে বললেন, আর কিছু জানতে চান নাকি? সুদর্শন আপনাকে বলেছিল আত্মহত্যা করবে, তাই না? ও আমেরিকা যাওয়ার আগে থেকেই মেন্টাল পেশেন্ট। শিববাবু ঘড়ি দেখলেন। এনিওয়ে, আপনি যদি সত্যি প্রমাণ পেয়ে থাকেন যে সুদর্শনকে কেউ বিষ খাইয়ে মেরেছে, আমি আপনার পাশে আছি। কি বিষ যেন ওটা? পটাশিয়াম সাইনাইড, মিস্টার ঘোষ। হ্যাঁ হ্যাঁ, পোস্টমর্টম রিপোর্ট আমি দেখেছি। ও বাড়িতে খুঁজলে হয়তো এখনো অনেক মারাত্মক বিষ বেরোবে। সদানন্দের ওষুধের কারখানা ছিল, তাছাড়া তার ছেলে বায়োকেমিস্ট ছিল, ছেলের বউ বায়োকেমিস্ট। শিবপদবাবু হাসলেন, বললেন, মেয়েটা নাকি ডাকিনী বিদ্যারও খেলা দেখাতো। ওদিকে অবুটাও তন্ত্রমন্ত্র নিয়ে থাকে, যত রাজ্যের পাগলের আখড়া। তবে আপনি বলছেন সুদর্শনকে মারা হয়েছে, কিন্তু কে মারবে, কেনই বা মারবে? ওর স্ত্রীকে তো সন্দেহ করা যেত, কিন্তু আপনি বলছেন সে আমেরিকা ফিরে গেছে। এবার বলুন, হোয়াট ইজ দ্য মোটিভ অফ দ্য মার্ডার? সেটাই জানি না মিস্টার ঘোষ। আচ্ছা, এবার তাহলে প্রপার্টি আপনি আশ্রমের হাতে তুলে দেবেন, তাই তো? দিতে তো বাধ্য। সুদর্শনের বউ যখন আমেরিকা চলে গেছে বলছেন, তখন ধরে নেওয়া যায় লিগ্যাল ম্যারেজের প্রমাণ তার হাতে নেই। আচ্ছা, ভবতারণকে আপনি চণ্ডীতলা পাঠিয়েছেন কেন মিস্টার ঘোষ? আপনি প্রাইভেট ডিটেকটিভ, বা আপনার নজর রাখাটা স্বাভাবিক, কিন্তু ব্যাপারটা কি একটু খুলে বলুন। ভবতারণের সাহায্য নিয়ে গোপাকে ভয় দেখিয়ে তাড়ানো হয়েছে, পাছে গোপা প্রপার্টির দাবি করে। অ্যাডভোকেট বড় বড় চোখে তাকিয়ে বললেন, আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না। মিস্টার ঘোষ, এবং কাজটা আপনিই করেছেন।
শিবপদবাবু নিষ্পলক চোখে তাকিয়ে রুষ্ট স্বরে বললেন, আপনি কি এটা প্রমাণ করতে পারবেন? কর্নেল উঠে দাঁড়ালেন। প্রমাণ করা কঠিন কাজ নয় মিস্টার ঘোষ। আপনি চণ্ডীতলা আশ্রমের হাতে সদানন্দবাবুর প্রপার্টি তুলে দিতে ব্যস্ত হয়ে উঠেছেন। আশ্রম প্রপার্টির স্থাবর অংশ যাতে ভক্তজিকে জলের দরে বিক্রি করে তার ব্যবস্থা আপনি করে রেখেছেন। ভক্তজি ওই বাড়িতে মাল্টি স্টোরেজ বিল্ডিং তৈরি করবেন, আপনি পাবেন প্রচুর কমিশন। অ্যাডভোকেট বাঁকা হাসলেন। আরে আপনি দেখছি তো অন্তর্যামী। না মিস্টার ঘোষ, কিছুক্ষণ আগে সুদর্শনের ঘরে ঢুকেছিলাম, স্রেফ ইনটুইশন বলতে পারেন। সকালে ওর বিছানা পরীক্ষার প্রয়োজন মনে করিনি, হঠাৎ মনে হলো বিছানাটা দেখা উচিত। দেখতে গিয়ে বালিশের তলায় ভাঁজ করা একটা কাগজ পেয়েছি, গোপাকে লেখা সুদর্শনের একটা চিঠি। চিঠিটা সকালে পেলে গোপাকে আমেরিকা ফিরতে দিতাম না। শিবপদবাবু শ্বাস প্রশ্বাসের সঙ্গে বললেন, কি চিঠি? সুদর্শন আপনার প্ল্যানের কথা টের পেয়ে গোপাকে সতর্ক করতে চেয়েছিল, কিন্তু যে কোনো কারণে হোক চিঠিটা গোপাকে দেয়নি, কিংবা পরে দেবে ভেবেছিল, কিন্তু দেবার সুযোগ আর পায়নি। চিঠিটা কি আমি দেখতে পারি? সরি মিস্টার ঘোষ, চিঠিটা আপনাকে দেখানো যাবে না। পিছন থেকে শিবপদবাবু বললেন, ডোন্ট ফরগেট দ্যাট আই অ্যাম এ লিগাল এক্সপার্ট। এইসব চিঠি ফিটি দিয়ে কিচ্ছু হবে না মশাই, যা পারবেন আপনি করুন। কর্নেল কোনো জবাব দিলেন না, বললেন, চলো জয়ন্ত। পথে যেতে যেতে বললাম, আমার অবাক লাগছে, সুদর্শন গোপাকে ঘৃণা করত, গোপাকে সে খুন করবে বলেছিল, এমনকি গোপার জন্যই সে আত্মহত্যা করতে চেয়েছিল। সেই গোপাকে অমন একটা চিঠি লিখল। চিঠিটা পড়লে তুমি ব্যাপারটা বুঝবে। কর্নেল হাসলেন। প্রায় 11:30 বাজে। এত রাত্রে তোমাকে শর্ট লেগে ফিরতে দিচ্ছি না। আজকাল রাতের কলকাতা বড় ভয়ঙ্কর। কাগজের অফিস থেকে ফিরতে আমার রাত 1টাও বেজে যায় কোনো কোনো দিন, কাজেই ভয় দেখাবেন না। ডান দিকের গলিটাতে ঢোকো জয়ন্ত, কুইক, একটা গাড়ি আমাদের ফলো করছে। ব্যাকভু মিররে একটা গাড়ির আলো চোখে পড়ল। গাড়িটা জোরে আসছিল। ডান দিকে ঢুকে গেলাম। নির্জন আঁকা বাঁকা গলি রাস্তায় ঘুরতে ঘুরতে গ্রে স্ট্রিট, তারপর কর্নেলের কথা মতো বাঁয়ে ঘুরে সোজা গিয়ে উঠলাম এপিসি সার্কুলার রোডে। কর্নেলের বাড়িতে পৌঁছে বললাম, আচ্ছা গাড়িটা কি সত্যি আমাদের ফলো করছিল? হ্যাঁ, সুদর্শনের বাড়ি থেকে বেরিয়ে শিববাবুর বাড়ির কাছে গাড়িটা দেখেছিলাম। আমরা শিববাবুর বাড়ি থেকে চলে আসার কিছুক্ষণ পরেই দেখলাম বাগবাজারে ঢুকছে। আমার ধারণা আমরা সুদর্শনের বাড়ি ঢোকার সময় থেকে আমাদের ওপর নজর রাখা হয়েছিল। আচ্ছা গাড়ির নম্বরটা লক্ষ্য করেছেন? সঙ্গে বাইনোকুলার থাকলে নাম্বারটা দেখতে পেতাম, তবে গাড়িটা কালো অ্যাম্বাসাডার। যাই হোক, খিদে পেয়েছে, ষষ্ঠী আমরা খাবো। ষষ্ঠীচরণ বলল, সব রেডি বাবা মশাই। কেউ ফোন করেনি তো? ষষ্ঠীচরণ তুম্ব মুখে বলল, সেই মেয়ে ছেলেটা সকালে আসবে বলেছে। খাওয়ার পর ড্রয়িং রুমে বসে অভ্যাস মতো কর্নেল কফির পেয়ালা চুমুক দিয়ে বললেন, অপর্ণা কাল কলেজে যায়নি। কাল সুদর্শন তার কাছে গিয়েছিল, তারপর সে চণ্ডীতলা আশ্রমে গিয়েছিল। কৃষ্ণনগর থেকে কলকাতা আসার ট্রেন বা বাস প্রচুর। রাত 1টায় বাড়ি ফিরে চিঠি লিখেছিল। বললাম, চিঠিটা একটু দিন পড়ি। কর্নেল পকেট থেকে ভাঁজ করা একটা কাগজ বের করে আমাকে দিলেন। খুলে দেখি ইংরাজিতে লেখা চিঠি। বাংলায় অনুবাদ করলে মোটামুটি এই রকম দাঁড়ায়, গোপা, তোমাকে আমি ঘৃণা করি। ভেবেছিলাম তোমাকে আগে খুন করে তারপর আত্মহত্যা করব, কিন্তু তুমি ডাইনি। ডাইনিকে খুন করা সহজ নয়, কাজেই তোমাকে রেহাই দিলাম। তুমি বেঁচে থেকো। অবনীতার সঙ্গে তোমার অবৈধ সম্পর্ক বৈধ করে নিও, তবে অবনীতা লোকটা ভালো নয়। তোমাকে বাবার যে গোপন ফাইলটা দিয়েছিলাম, অবনীতা টের পেলে সেটা হাতাবে, কিংবা তোমাকে নিষিদ্ধ মাদক তৈরিতে প্ররোচিত করবে। তাই তোমার ভালোর জন্য ফাইলটা তোমার সুটকেস থেকে চুরি করেছি। আর একটা কথা, আজ চণ্ডীতলা আশ্রমে মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। মা আমাকে আসতে দিচ্ছিলেন না, জোর করে চলে এলাম। মা আমাকে সাবধান করে দিয়ে বলেছেন, শিব, উকিল আর ভক্তবাবু চক্রান্ত করেছে। আমি যেন তোমাকে নিয়ে শিগগিরই আমেরিকায় ফিরে যাই, তাহলে বাড়িটা আশ্রমের দখলে আসবে না।
এবং ভক্তজিও জলের দরে কিনতে পারবে না। স্বামী ব্রহ্মানন্দ নাকি সাদাসিধে মানুষ, ভক্তজি তাকে ভক্তিতে নুইয়ে ফেলেছে। তাকে স্বামী ব্রহ্মানন্দ কথা দিয়েছেন বাড়িটা যদি আশ্রমের হাতে কোনোদিন আসে তাহলে ভক্তজিকেই বেঁচে দেবেন। ভক্তের সঙ্গে দরাদরি আবার কি? ভক্তজি মাত্র 50,000 টাকা দেবে, অথচ বাড়িটার দাম খালি জমি সমেত এ বাজারে অন্তত কয়েক লক্ষ টাকা। যাই হোক, আমি আত্মহত্যা করার কথাটা মায়ের মুখের দিকে তাকিয়ে বলতে পারিনি, কিন্তু আমি আত্মহত্যা তো করবই। তারপর তুমি আমার প্রপার্টির মালিক হবে, তাই তোমাকে সাবধান করে দেওয়া আমার কর্তব্য। আর বেশি কিছু লেখার ধৈর্য নেই। তুমি ডাইনি, শিবু উকিল আর ভক্তজিকে তুমি তোমার ডাইনি বিদ্যার জোরে জব্দ করতে পারবে। চিঠিটা তাড়াহুড়ো করে লেখা, তলায় সুদর্শন তারিখ দিয়ে সই করেছে। সময় রাত 3:15, তাও লিখেছে। বললাম, বদ্ধ পাগল। কর্নেল চিঠিটা আমার কাছ থেকে নিয়ে বললেন, বদ্ধ পাগল নয়, অসুখটা সম্ভবত অন্য কিছু। এসব মানসিক রোগীর কাছে বাস্তব অবাস্তবের সীমারেখা ঘুচে যায়। সে কি করছে তা অনেক সময় টের পায় না। হ্যালুসিনেশন বা ভুল দেখা এই অসুখের একটা লক্ষণ। তাছাড়া এদের কাছে বেঁচে থাকাটা অর্থহীন হয়ে পড়ে। কাজে সুদর্শন কোনো এক সময় আত্মহত্যা করতোই, কিন্তু খুঁড়ির দর্শ হয়েছিল না। বললাম, শিববাবু এবং ভক্তজি ভবতারণকে দিয়ে খুন করিয়েছেন, আমি শিওর। কারণ সুদর্শনের আত্মহত্যার নোট চুরি এবং তার কফির পেয়ালায় সাইনাইড রাখা বাইরের লোকের পক্ষে সম্ভব নয়। তাছাড়া সে মুখোশ পরা একটা লোকের সাহায্যে ভয় দেখিয়ে গোপাকে বাড়ি থেকে তাড়িয়েছে। এটা তো আপনারই সিদ্ধান্ত। কর্নেল চুরুটের ধোঁয়ার মধ্যে বললেন, ভবতারণ এটা করেছে। শিববাবু এবং ভক্তজির কথাতেই করেছে। উইল অনুসারে নাকি তার 500 টাকা মাসোহারা। তার মতো মানুষ ওদের কথায় দায়ে পড়ে এই কাজ করতেই পারে। তাছাড়া গোপাকে সে হয়তো পছন্দ করতো না। চণ্ডীতলা আশ্রমে চিঠি নিয়ে যেতেও সে বাধ্য। কিন্তুটা কিসের? সুদর্শনের আত্মহত্যার নোটটা ইংরাজিতে লেখা। ভবতারণ ইংরেজি জানে না। তার চেয়ে বড় কথা, শিববাবু এবং ভক্তজি আত্মহত্যার নোটের খবর পেলেন কিভাবে? সুদর্শন সবাইকে বলি বেরিয়েছে আত্মহত্যা করবে, কিন্তু অলরেডি যে সে চিঠিও লিখে রেখেছে, এমন কথা কি তার পক্ষে বলা সম্ভব? কোনো আত্মহত্যাকারী কি বলে বেড়ায় আত্মহত্যার চিঠিও লিখে ফেলেছে? সুদর্শনের মতো মানসিক রোগীর পক্ষে বাধা দিয়ে কর্নেল বললেন, তাহলে তোমাকে এবং গতকাল সকালে আমাকেও বলতো। মানসিক রোগী বলে বাকি কথাটা বলা তার পক্ষে স্বাভাবিক ছিল। স্মরণ করো জয়ন্ত, কাল সকালে সে আমাদের সঙ্গে কথা বলার সময় ওই যা চিঠিটা বলে হঠাৎ করে সে ঘর থেকে বেরিয়ে গিয়েছিল। যদি চিঠিটা হারিয়ে গিয়ে থাকতো সে হইচই বাঁধাতো, অন্তত গোপা জানতে পারত। গোপা আমাদের সে কথা বলতো। এ থেকে ধরে নিচ্ছি চিঠিটা সে লিখতে লিখতে উঠে এসেছিল, লেখার পর কোথাও লুকিয়ে রেখেছিল, সেখান থেকে কেউ চুরি করে। সুদর্শন নিশ্চয়ই টের পায়নি, পেলে সাবধান হয়ে যেত। এখানেই আসছে টাইমিং এর প্রশ্ন। সুদর্শন আত্মহত্যার নির্দিষ্ট সময় স্থির করেনি, এমনকি গত রাত্রে গোপাকে লেখা চিঠিতেও তার আভাস নেই। গোপাকে আপনি সন্দেহের তালিকা থেকে বাদ দিয়েছেন দেখছি। দিয়েছি, কারণ তার মিশন ছিল ভিন্ন। কয়েক লক্ষ টাকার প্রপার্টির চেয়ে সদানন্দবাবুর ফর্মুলার দাম অনেক বেশি। সুদর্শন তাকে ওটা দিয়েছিল। তার মৃত্যুর পর গোপা আবিষ্কার করেছে ওটা সুটকেসে নেই। তাহলে অবনী মৈত্র? হ্যাঁ, অবনী আমার সন্দেহের তালিকায় আছে। তার মোটিভ? টাকার বিনিময়ে ভক্তজিকে আত্মহত্যার নোটসে বেচতেই পারে, কিন্তু তাকে কেউ টেলিফোনে নাকি ভয় দেখিয়েছে। এর কারণ কি? কর্নেল চুরুট অ্যাস্ট্রেতে ঘষে নিভিয়ে বললেন, মাই গুডনেস, রাত প্রায় 1টা বাজে, শুয়ে পড়া যাক। ভোরে উঠে কর্নেল বাড়ির ছাদে তার বিচিত্র শূন্যস্থান পরিচর্যায় যান। 8টায় নেমে আসেন। 8:30টায় ষষ্ঠীর ডাকে ঘুম ভাঙল। ষষ্ঠী মুচকি হেসে বলল, সেই মেয়ে ছেলেটা এসেছে দাদাবাবু। কে? অপর্ণা রায়? আগে আপনি বাথরুম সেরে আসুন, কফি আমি রেডি করছি। কিছুক্ষণ পরে কফির পেয়ালা হাতে ড্রয়িং রুমে গেলাম। কর্নেল তার রীতি অনুসারে সম্ভাষণ করলেন।
মর্নিং জয়ন্ত, আশা করি ঘুমটা ভালোই হয়েছে। অপর্ণার মুখে শোক দুঃখের গাঢ় ছাপ। আস্তে আস্তে বলল, আমি উঠি কর্নেল সরকার, এখান থেকে শিয়ালদা চলে যাব, আজ কলেজে না গেলেই নয়। সে চলে যাওয়ার পর বললাম, অপর্ণা কি বলছে? সুদর্শন তাকে একটা ফাইল রাখতে দিয়ে এসেছিল, কিসের বুঝতে পারেনি অপর্ণা। নড়ে বসলাম। সেই ড্রাগ ফর্মুলার ফাইল নয় তো? সুদর্শন অপর্ণাকে বলেছিল পরে এক সময় সে ওটা ফেরত নেবে, তবে তারপর আত্মহত্যা সে করবেই। তাহলে দেখা যাচ্ছে সে আত্মহত্যার সময় ঠিক করেনি। ঠিক ধরেছ। ফাইলটা কি এখনো অপর্ণার কাছে আছে? না, আমাকে দিয়ে গেল বলে কর্নেল টেবিলের ড্রয়ার থেকে একটা ছোট্ট প্যাকেট বের করলেন। কাগজের মোড়ক খুলতেই একই সাইজের একটা ফাইল বেরোলো। কর্নেল বললেন, দেখো, বুঝতে পারো নাকি? ক্লিপে আঠা একগোছা পুরনো কাগজপত্রে ইংরাজিতে অজানা শব্দ লেখা এবং আঁকযোগ, পাতায় পাতায় নকশাও আছে। ফেরত দিয়ে বললাম, এক বর্ণও বুঝলাম না, তবে আপনি কোটিপতি হওয়ার এমন সুযোগ আর পাবেন না। কর্নেল গোমরা মুখে বললেন, ফাইলটা এখনই পুড়িয়ে ফেলবো, এটা সাংঘাতিক বিষধর সাপ। চলো ছাদে গিয়ে এটা পোড়ানো যাক। ছাদের বাগানের এক কোণে কর্নেল ফাইলটা পুড়িয়ে ছাই করে দিলেন। তার একটু পরে ষষ্ঠীচরণে এসে বলল, এক সাধু বাবা এসেছেন, বললেন খুব জরুরি দরকার। নেমে এসে দেখি গেরুয়া পোশাক পরা অবনীতান্ত্রিক ত্রিশূল হাতে বসে আছে। কর্নেল বললেন, কি ব্যাপার অবনীবাবু, কোনো গন্ডগোল হয়নি তো? অবনীতান্ত্রিক হাসল। মা আমাকে সারাক্ষণ গার্ড দিচ্ছেন, গন্ডগোল করে কার সাধ্য। একটা সুখবর দিতে এলাম। আপনার চলে আসার পর ধ্যানে বসেছিলাম, ভোর রাতে গোপাকে খুঁজে বের করলাম। বলেন কি, কোথায়? দিল্লিতে। আপনি কি দিল্লি মন্ত্র বলে উড়ে গিয়েছিলেন বুঝি? দূর মশাই, তন্ত্রের আকর্ষণ। ট্রাঙ্ক কলে নিজেই সাড়া দিল, বলল আমেরিকা ফিরে যেতে চাইছিল, প্ল্যান ক্যান্সেল করেছে, আজ কিংবা কালই কলকাতা আসছে। আমি যেন কথাটা আপনাকে জানিয়ে দিই। কর্নেল চোখ বুঝে ইজি চেয়ারে হেলান দিয়ে বললেন, ভালো। আচ্ছা, অবতারণের কোনো খোঁজ পাওয়া গেল নাকি? পেয়েছি, বেটার ছেলে চণ্ডীতলা আশ্রমে গেছে। এটাও কি আপনি ধ্যানে খোঁজ পেলেন নাকি? তান্ত্রিক অদ্ভুত শব্দে হাসতে লাগলো। ভবার জন্য ধ্যানে বসতে হবে? ধ্যান কি অত সস্তা? শিব উকিলের মুহুরি কালীবাবুর সঙ্গে রাস্তায় দেখা হলো, বললাম ভবার খবর জানে নাকি? কালিদা বলল বাবু ওকে চণ্ডীতলা আশ্রমে পাঠিয়েছে। বুঝলেন? ব্যাপারটা বুঝলাম না। অবনী মৈত্র চোখ নাচিয়ে বলল, ব্রহ্মানন্দকে চিঠি লিখে পাঠিয়েছে, কাম অন, অল ক্লিয়ার। আসুক না কেউ, পেটে ত্রিশূল বিধিয়ে দেব। গোপা হচ্ছে এই প্রপার্টির মালিক আর আমি উইলের সাক্ষী। শিব উকিল যদি ফ্যাগড়া বাঁধায় তাহলে রঞ্জু বাবুকে আমি লড়িয়ে দেব। রঞ্জু বাবুকে? শিব উকিলের বইমাত্রই দাদা, পাকা উকিল, দুজনের মুখ দেখা দেখি নেই, কেস দিলে লুফে নেবে, বুঝলেন তো? কর্নেল চোখ তুলে বললেন, আচ্ছা অবনীবাবু, আপনি তো আপনার পিসেমশাইয়ের ওষুধ কারখানায় কাজ করতেন। কি কাজ করতেন তো? আরে কাজ মানে ওভারঅল সুপারভিশন। কিছু মনে করবেন না, আপনার পড়াশোনা কত দূর? অবনীতান্ত্রিক যথারীতি কারণ বাড়ি পান করেছে সকালে, কথাবার্তার সুরেই তা বোঝা যাচ্ছিল। বলল, ছোটবেলা থেকে পিসেমশাইয়ের কাছেই মানুষ, মা বাবার মুখ মনে পড়ে না। পিসেমশাই খোঁচা মেরে মেরে বিএসসি পর্যন্ত তুলেছিলেন, কিন্তু মা আমাকে অন্যদিকে টানছিলেন। টানাটানিতে শেষে মায়েরই জয় হলো। এবার উঠি মশাই, গঙ্গা স্নান করেই চলে এসেছি। আচ্ছা অবনীবাবু, আপনার পিসেমশাইকে পুলিশ কি কেসে যেন অ্যারেস্ট করেছিল? অবনী বাঁকা মুখে বলল, আপনাকে তো কাল রাত্রেই বলেছি, পিসেমশাই খুব বাজে লোক ছিলেন। আমাকে সঙ্গে নিয়ে আদিবাসী মুলুকে ওদের টোটকা জড়িবুটি কিনতে যেতেন। তবে মাথা ছিল মশাই, নোবেল প্রাইজ পাওয়া উচিত ছিল। কিন্তু পুলিশ ওনাকে অ্যারেস্ট করেছিল কেন? অবনীতান্ত্রিক চাপা স্বরে বলল,
নিজের নামে একটা ওষুধ তৈরি করেছিলেন, সদানন্দ বটিকা। সব কৌটোর গায়ে লেখা থাকতো স্নায়ু দুর্বলের ওষুধ, কিন্তু কিছু কিছু কৌটোয় গায়ে লাল যুক্ত চিহ্ন থাকতো। সেগুলো কিন্তু সাংঘাতিক ড্রাগ। মিলিয়ে মিশিয়ে কৌটোগুলো প্যাকেট ভর্তি চালান যেত দেশ বিদেশে। ব্যাস, তারপর কেউ ব্যাপারটা ফাঁস করে দিল। অ্যান্টি ড্রাগ সেল থেকে অফিসাররা পুলিশ নিয়ে এসে পিসেমশাইকে পাকড়াও করলো। শেষে শিবু উকিল বাঁচিয়ে দিয়েছিল। সেই ড্রাগের ফর্মুলা সম্পর্কে আপনি কিছু জানেন নাকি? আর না মশাই, আমার ড্রাগ নিয়ে মাথা ব্যথা নেই। মায়ের কৃপায় কারণ বাড়ি যথেষ্ট। তবে লুকোবো না, রাত্রিবেলা বাবার সেবাও একটুখানি করি। বাবাকেও তো দেখতে হবে, বাবার প্রসাদ খায়। আপনি কি ভাং খান নাকি? আগে গোপা আপনাকে সদানন্দ বটিকা সম্পর্কে কিছু জিজ্ঞেস করেনি? না না, গোপা আমাকে সেসব বিষয়ে কোনো কিছুই জিজ্ঞেস করেনি। আচ্ছা উঠি কর্নেল সাহেব। অবনীতান্ত্রিক উঠে দাঁড়ালো, তারপর দরজার কাছে গিয়ে হঠাৎ ঘুরে বলল, আরে আসল কথাটাই তো বলা হয়নি। আপনারা যেন আর আমাদের তল্লাটে যাবেন না মশাই। শিবু উকুলের মুহুরি কালিদা আমাকে বলছিল বাবুর পেছনে গোয়েন্দা লাগিয়েছে। আমি চেপে গেলাম। তখন কালিদা বলল বাবু গোয়েন্দা দুটোকে গঙ্গায় ভাসিয়ে দেবেন। বাবুর পোষা গুন্ডারা ওত পেতে আছে, বুঝলেন তো? সে বিড়বিড় করে মন্ত্র জপতে জপতে বেরিয়ে গেল। ষষ্ঠীচরণ দরজা বন্ধ করতে গেল। কর্নেল কিছুক্ষণ চুপচাপ চুরুট টানার পর বললেন, তাহলে গোপা ফিরে আসছে। দিল্লি গিয়ে হঠাৎ প্ল্যান বদলানোর কারণ কি হতে পারে? স্পষ্টই সে ভয় পেয়ে পালিয়ে যেতে চাইছিল, কিন্তু দিল্লি গিয়ে হঠাৎ সাহসী হয়ে উঠল। শিবপদবাবুর যা মনোভাব জেনেছি, তাতে গোপার সঙ্গে সংঘর্ষ অনিবার্য। গোপার জীবনেরও ঝুঁকি আছে। ঝুঁকি নিয়ে সে ফিরে আসছে। বললাম, দিল্লিতে গিয়ে হয়তো সে তার গ্রুপের এজেন্টের সঙ্গে যোগাযোগ করেছে। ওদের নেটওয়ার্ক সর্বত্র ছড়িয়ে আছে। ফর্মুলা উদ্ধার করার জন্যই গোপাকে হয়তো কলকাতা ফিরতে হচ্ছে। তোমার কথায় যুক্তি আছে, কিন্তু আমাকে খবর দিতে বলার কারণ কি? জাস্ট এ ফর্মালিটি। আপনি ওর ফ্লাইটের ব্যবস্থা করে দিয়েছিলেন, তাই? না জয়ন্ত, আমি গোপার চ্যালেঞ্জের গন্ধ পাচ্ছি। আপনাকে চ্যালেঞ্জ? গোপা আপনাকে ভালো করেই চেনে। নেচার পত্রিকার প্রবন্ধের তলায় দু চার কথায় লেখা আমার পরিচিতি থেকে আমাকে তত বেশি জানা ওর পক্ষে সম্ভব নয় বলে কর্নেল হাঁকলেন। ষষ্ঠী, ব্রেকফাস্ট। ষষ্ঠীচরণ পর্দার ফাঁকে মুখ বাড়িয়ে বলল, আগে সব রেডি আছে বাবা মশাই। কর্নেল উঠলেন। কুইক জয়ন্ত, ব্রেকফাস্ট করেই আমরা বেরোবো। না, গাড়িতে নয়, ট্যাক্সি করে শিয়ালদা স্টেশন, তারপর ট্রেনে। চণ্ডীতলা আশ্রমে যাবে? সুদর্শনের মায়ের সঙ্গে কথা বলতে চাই। ট্রেনে করে কৃষ্ণনগর পৌঁছতে প্রায় 1টা বেজে গিয়েছিল। একটা হোটেলে খেয়ে নিয়ে আমরা বাস স্টপেজে গেলাম। 3টের আগে বাস নেই, তাও বাস স্টপ থেকে নেমে নাকি প্রায় 1 কিলোমিটার হাঁটতে হবে। তার চেয়ে এক্কা গাড়ি ভালো, একেবারে আশ্রমে পৌঁছে দেবে। মোটে 6 কিলোমিটার দূরত্ব। কর্নেলের পোশাক টুরিস্টের, মাথায় টুপি, কাঁধে কিটব্যাগ এবং প্রজাপতি ধরা নেট, গলায় ঝুলন্ত বাইনোকুলার এবং ক্যামেরা। আমার পরনে শুধু প্যান্ট আর শার্ট। এক্কা গাড়ির কোচোয়ান মৌকা বুঝে 30 টাকা হাঁকল। রোগা টিংটিংয়ে টাট্টু ঘোড়া সম্ভবত কর্নেলের ওজনের চাপে কাইল হয়ে যাচ্ছিল। বৃহত্ত পিচ রাস্তার পর মোড়াম বিছানো রাস্তা, তবে তার অবস্থাও শোচনীয়। তবে আশ্রম যাত্রীদের ভিড় দেখার মতো। ওই এক চিলতে রাস্তায় কি কৌশলে আরও এক্কা গরু মোষের গাড়ি, সাইকেল রিক্সা এবং প্রাইভেট কার পরস্পরকে পাশ কাটিয়ে যাচ্ছে, তাও দেখার মতো। সরকারি বনসৃজন প্রকল্পের রূপায়ণ, মরশুমি ধানক্ষেত, ইটখোলা একটা ছোট্ট গ্রাম। তারপর অদূরে নদীর বাঁক দেখা গেল। কর্নেল সারা পথ চোখে বাইনোকুলার রেখে পাখি দেখছিলেন। মাঝে মাঝে সাদা বক ছাড়া আমাদের চোখে আর কোনো কিছুই পড়ল না। আশ্রমের গেটের সামনে দুধারে খলপা আর চটের ছাউনি দেওয়া কয়েকটা দোকান। ভিড় গিজগিজ করছে। এক্কা থেকে নেমে ভাড়া মিটিয়ে কর্নেল এগিয়ে গেলেন। জুতো পরে আশ্রমে ঢোকা যাবে না। কর্নেল গেটের প্রহরী একজন ভক্তকে জিজ্ঞেস করলেন,
আচ্ছা, আশ্রমের স্কুলটা কোথায় বলতে পারবেন? সে বলল, ডান দিকে ঘুরে চলে যা। আশ্রমের পাঁচিল নিচু, কিন্তু পেরেক কাঁটাতারের বেড়া, ঘন গাছপালা দেখা যাচ্ছিল ভেতরে। মন্দির, নাট মন্দির, সারবন্দি কুটির এবং মাইকে সংকীর্তন। স্কুলের গেটটা ছোট, ভেতরে ফুল বাগিচা ঝলমল করছে। এদিকটা মোটামুটি শান্ত এবং নিরিবিলি। মাইকের আওয়াজ এদিকে না পৌঁছানোর কারণ দোতলা একটা লম্বা বাড়ি। বাড়িটার চেহারা থেকে বোঝা যায় খুবই পুরনো, সম্ভবত কোনো বড় লোক বা জমিদারের বাড়ি। আশ্রমকে দান করা হয়েছে। সাইনবোর্ডে লেখা আছে কর্মশালা। প্রাঙ্গণে একদল ছাত্রী বিচিত্র অঙ্গভঙ্গিতে কসরত করছে। একজন শিক্ষিকা সামনে দাঁড়িয়ে নির্দেশ দিচ্ছেন। আমরা অফিস ঘরে ঢুকলাম। নীল পাড়ে সাদা শাড়ি পরা তিনজন মহিলা একসঙ্গে মুখ তুললেন। কর্নেল নমস্কার করে বললেন, আমরা করুণাময়ী দেবীর সঙ্গে একটু দেখা করতে চাই। একজন মহিলা বললেন, আগে হেডমিস্ট্রেস তো অসুস্থ, স্কুলে আসেননি কাল। আমরা কলকাতা থেকে আসি, যদি ওনার কোয়ার্টারটা একটু দেখিয়ে দেন তাহলে খুবই বাধিত হইব। হ্যাঁ, কিন্তু উনি কি দেখা করবেন? উনি ভীষণ অসুস্থ। কর্নেল পকেট থেকে কার্ড বের করে বললেন, এই কার্ডটা যদি আপনি ওনাকে দেন আশা করি উনি দেখা করবেন। লক্ষ্য করলাম কর্নেলের এই কার্ডটা অন্য কার্ড। সাধারণ কার্ডে নামের নিচে শুধু লেখা থাকে নেচারিস্ট। এই কার্ডের নামের নিচে লেখা আছে প্রাইভেট ইনভেস্টিগেটর। মহিলা কার্ডটি দেখে বললেন, প্রাইভেট ইনভেস্টিগেটর মানে নিয়ে মাথা ঘামাবেন না প্লিজ, করুণাময়ী দেবী ঠিকই বুঝবেন। মহিলা একটু দ্বিধার সঙ্গে বললেন, আচ্ছা চলুন। স্কুল বাড়ির পেছনে গাছপালার ভেতর সারবন্দি একতলা ঘর দেখা যাচ্ছিল। তার উল্টো দিকে একটা আলাদা একতলা বাড়ি। বাড়ির পাশেই একটা ছোট মন্দির, এক টুকরো ফুল বাগান। বাড়িটার বারান্দায় তেমনই নীল পাড়ের সাদা শাড়ি পরা এক তরুণী দাঁড়িয়েছিল। সে আমাদের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। আমাদের সঙ্গিনী মহিলা বললেন, শুভা, মাসিমা কেমন আছে রে? এরা কলকাতা থেকে মাসিমার সঙ্গে দেখা করতে এসেছেন। শুভা আস্তে করে বলল, মাসিমা তো শুয়ে আছেন। মহিলা পর্দা তুলে সামনেরকার ঘরে ঢুকে গেলেন। শুভা কর্নেলকে দেখছিল। কর্নেল মিষ্টি হেসে বললেন, আপনি কি টিচার নাকি? শুভা মাথা দোলালো, বলল, আগে আমি নার্স। আশ্রমে হাসপাতালও আছে বুঝি? হ্যাঁ আছে। এই সময় সেই মহিলা বেরিয়ে এসে বললেন, ভেতরে যান আপনারা। ভেতরে ঢুকে দেখি সাদা মাটা বিছানায় পৌড়া এক মহিলা বসে আছেন। পরনে সাদা থান, চেহারায় রুক্ষ ভাব, চশমার ভেতর চোখ দুটি তীক্ষ্ণ, রোগাটে গড়ন, গায়ের রং ফ্যাকাশে। কার্ডটা ওর হাতের মুঠোয় ধরা। বললেন, বসুন। ঘরে আসন বলতে একটা মোড়া এবং একটা চৌকো টুল, দুটোই অবশ্য গদি আঁটা। সম্ভবত এই আশ্রমেরই তৈরি। কর্নেল মোড়ায় বসে বললেন, আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত। মহিলা বললেন, আপনি কি প্রাইভেট ইনভেস্টিগেটর? আগে হ্যাঁ। আপনি কি ইনভেস্টিগেট করছেন? আপনার ছেলে সুদর্শনের মৃত্যু সম্পর্কে। খোকা তো আত্মহত্যা করেছে। আমাকে ওর দুঃখের কথা বলতে এসেছিল। আমি ওকে আটকে রাখার চেষ্টাও করেছিলাম, কিন্তু আমি পারিনি। আত্মহত্যার খবর আপনাকে ভবতারণ দিয়ে গেছে, তাই না? হ্যাঁ, সে কাল এসেছিল। রাত্রে আশ্রমে থেকে সকালে ফিরে গেছে। আমার সঙ্গে দেখা করে যায়নি। তবে ভবতারণ খোকার বউ সেজে থাকা মেয়েটাকে ভয় দেখিয়ে তাড়িয়েছে, এইটুকুই যা সান্ত্বনা। ওই মেয়েটাই খোকার আত্মহত্যার জন্য দায়ী। খোকা আমাকে বলেছিল, কিন্তু আমি কি করতে পারি? যাও বা পারতাম, কিন্তু আমি সময় পেলাম না। খোকা বরাবর হঠকারী স্বভাবের ছেলে ছিল। আপনি সদানন্দবাবুর উইলের কথা জানেন? হ্যাঁ, আমি গুরুজির কাছে শুনেছি প্রপার্টি আপনাদের আশ্রম পাবে, তাই না? করুণাময়ী একটু চুপ করে থাকার পর বললেন, হ্যাঁ, আমি গুরুজিকে বলে রেখেছি ওই পাপের সম্পত্তি যেন না নেন। কর্নেল হাসলেন, বললেন,
পাপের সম্পত্তি পুণ্যের কাজে লাগানো উচিত। করুণাময়ী বললেন, না, আমি গুরুজিকে বলেছি উনি ওই সম্পত্তি নিলে আমি আশ্রম ছেড়ে চলে যাব। গুরুজি কি বলেছেন? উনি ভেবে দেখতে 2 দিন সময় দিয়েছেন, কিন্তু আমার এক কথা। কর্নেল একটু ইতস্তত করে বললেন, ক্ষমা করবেন, একটা ব্যক্তিগত প্রশ্ন করতে চাই। হ্যাঁ করুন, আমি স্পষ্ট কথা ভালোবাসি। সদানন্দবাবুর সঙ্গে আপনার লিগ্যালি ডিভোর্স হয়েছিল কি? না, আমরা কোর্টে যাইনি, গুরুজির আদেশে আমাদের সেপারেশন হয়েছিল। করুণাময়ী ঠোঁটের কোণা কামড়ে ধরে যেন আত্মসম্বরণ করলেন, তারপর বললেন, খোকার মৃত্যু সম্পর্কে আপনি তদন্ত করছেন কেন? কে আপনাকে তদন্তের ভার দিয়েছে? ওই বজ্জাত মেয়েটা? আগে না, আমার ব্যক্তিগত কিছু হবি আছে। আসলে আমি একজন রহস্যভেদী। করুণাময়ী আবার তীক্ষ্ণ দৃষ্টে তাকালেন। খোকার মৃত্যুতে কি কোনো রহস্য আছে নাকি? আছে, তাকে কেউ মার্ডার করেছে। কি বললেন? মার্ডার, ঠান্ডা মাথায় হত্যা। আপনার ছেলের মানসিক অসুখ ছিল, সে আত্মহত্যার কথা সবাইকে বলে বেড়াচ্ছিল, এমনকি একটা আত্মহত্যার নোটও লিখেছিল, কিন্তু ওটা তার অবচেতন অভিমানেরই প্রকাশ মাত্র। আত্মহত্যা সে শেষ পর্যন্ত হয়তো করতো না, আমি হয়তো বলছি, কারণ সে ঠিক করেনি কখন আত্মহত্যা করবে। আমার ধারণা সে এইভাবে তার স্ত্রী গোপার মনোযোগ দাবি করেছিল এইমাত্র। শুধু গোপাই তাকে সুস্থ করে তুলে পারত, কিন্তু গোপা তা করেনি। কেন করেনি এখনো আমি তা জানি না, তবে কেউ এই সুযোগটা নিয়েছে, আত্মহত্যার নোটটা চুরি করেছে, তারপর তার কাপে পটাশিয়াম সায়ানাইডের বড়ি রেখে দিয়েছে। ভোরে কফি খাওয়ার অভ্যাস ছিল সুদর্শনের, খুনি তা জানত। গ্যাস ওভেনের কাছে একটা কাপে বড়িটা ছিল, জায়গাটা আমি দেখেছি, সেখানে সরাসরি আলো পড়ে না, সাদা কাপের তলায় সাদা বড়ি। চিন্তা করুন, অভ্যাস মতো সুদর্শন তাতে কফি ঢেলেছে এবং কফিতে চুমুক দেওয়ার সঙ্গে সঙ্গে ঢলে পড়েছে। খুনি তাকে টানতে টানতে নিয়ে গিয়ে পাশের ঘরে টেবিলে বসিয়ে দিয়েছে এবং টেবিলে আত্মহত্যার নোটটা পেপার ওয়েটে চাপিয়ে রেখে দিয়েছে। গ্যাসের ওভেনের তলা থেকে ভাঙা কাপের টুকরো কুড়িয়ে নিয়ে গিয়ে পাশের ঘরের টেবিলের নিচে ফেলেছে। দুহাতে মুখ ঢাকলেন করুণাময়ী, শরীর কেঁপে উঠল। প্লিজ মিসেস সান্যাল, একটু শান্ত হন। করুণাময়ীর চোখে জল, রুক্ষ কণ্ঠস্বরে বললেন, আমি মিসেস সান্যাল নই। কিন্তু আইনের চোখে আপনি এখনো মিসেস সান্যাল। প্লিজ ফেস দ্য রিয়েলিটি। করুণাময়ী একটু আস্তে আস্তে বললেন, কে খুন করলো আমার খোকাকে? কেনই বা খুন করলো? আপনার কি ধারণা আমি জানতে চাই, তাছাড়া আপনার সাহায্যও আমি পেতে চাই। আপনি পটাশিয়াম সায়ানাইড বললেন, তাই না? হ্যাঁ, পটাশিয়াম সায়ানাইড। করুণাময়ী খুব চাপা স্বরে বললেন, আমি আপনার সঙ্গে কলকাতা যাব। বেশ তো। করুণাময়ী ফিস ফিস করে বললেন, আপনারা গিয়ে মেইন গেটের বাইরে অপেক্ষা করুন, আমি যাচ্ছি। শুধু এটুকু বুঝেছিলাম, করুণাময়ী চুপি চুপি আশ্রম থেকে কলকাতা যেতে চান। কর্নেলকে জিজ্ঞেস করে কোনো হদিশ পায়নি। এক্কা গাড়ি চেপে কৃষ্ণনগর স্টেশন, তারপর ট্রেনে শিয়ালদা পৌঁছতে রাত 8:30 বেজে গিয়েছিল। সারা পথ করুণাময়ী গম্ভীর এবং নীরব ছিলেন, কর্নেলও তাই। শিয়ালদা থেকে ট্যাক্সি থেকে চেপে বাগবাজারের দিকে যাওয়ার সময় আমার খুব অস্বস্তি হচ্ছিল। কর্নেল নির্বিকার, পেছনে কোনো কালো অ্যাম্বাসেডর দেখা মাত্র মনে হচ্ছিল আমাদের ফলো করে আসছে, কিন্তু শেষ পর্যন্ত তেমন কোনো কালো গাড়ি ফলো করে এলো না। ট্যাক্সি চালক ট্রাম লাইন থেকে গলিতে ঢুকতে রাজি হলো না। কালকের মতো এ রাত্রেও এলাকা জুড়ে লোডশেডিং। প্রতি মুহূর্তে আমার আশঙ্কা হচ্ছিল শিববাবুর গুন্ডারা হামলা করবে। বাড়ির গেটের কাছে গিয়ে করুণাময়ী ডাকলেন, ভবতারণ অবু। পটিকোর ছাদ থেকে টর্চের আলো এসে পড়ল। অবনীর সাড়া পাওয়া গেল। কে? কি চাই?
করুণাময়ী দেবী বললেন, আমি। গেট খুলে দে। টর্চ নেভে গেল। একটু পরে নিচের প্রাঙ্গণে আবার জ্বলে উঠল। অবনী ত্রিশূল এবং টর্চ নিয়ে হন্তদন্ত হয়ে আসছিল। করুণাময়ী রুষ্ট স্বরে বললেন, আলোটা নিভিয়ে দে বলছি। আরে কি কাণ্ড! আরে পিসিমা না? আরে আমি স্বপ্ন দেখছি না তো? ব্রহ্মময়ী মা গো! এই ন্যাকামি করলে থাপ্পড় খাবি। শিগগিরই গেটটা খুলে দে বলছি। অবনী গেট খুলে দিল। আমরা ঢুকলে সে তক্ষুনি তালা এঁটে দিয়ে বলল, মায়ের একই লীলা! আমি মায়েরই বলছি, আমি বিশ্বাসই করতে পারছি না। চুপ কর, ভবতারণ কোথায়? আগে সে তো সন্ধ্যায় বেরিয়েছে। অবনী হাঁটতে হাঁটতে বলল, দুপুরে ব্যাটার ছেলে ফিরল। বাড়িতে ঢুকতে দেবো না ভেবেছিলাম, কিন্তু ঝামেলার ভয়ে ওকে খাটালাম না। শিবু উকিলের গুন্ডাদের নিয়ে এসে যদি উল্টে আমাকে যদি বাড়ি থেকে বের করে দেয়, তা তুমি হঠাৎ এসে পড়বে তো আমি কল্পনাও করিনি। মায়ের দিব্যি, কর্নেল সাহেব তোমাকে ডেকে এনেছে মনে হচ্ছে। ও মশাই, আরে ব্যাপারটা কি? কর্নেল বললেন, অবনীবাবু, ওপার খবর কি? আরে সে তো এখনো পৌঁছাতে পারিনি, তবে অলরেডি আমি রঞ্জুবাবুর সঙ্গে কনসাল্ট করে এসেছি। করুণাময়ী দোতলায় উঠে বললেন, অবু, খোকা কোন ঘরে ছিল? আরে বিষমশায়ের ঘরে। ঘরটা খুলে দে, আর লণ্ঠন বা মোম নিয়ে আয়। অবনী নিজের ঘর থেকে আগে হেরিকেন নিয়ে এলো। তারপর সুদর্শনের ঘরের তালা খুলল। করুণাময়ীর নার্ভ যে কত শক্ত তা টের পাচ্ছিলাম। বললেন, কর্নেল সাহেব, আমাকে সব বুঝিয়ে দিন। খোকাকে যে সত্যি মার্ডার করা হয়েছে আপনি কি করে বুঝলেন? আমি ডিটেলসটা জানতে চাই। কর্নেল সেই চেয়ারে বসে হাত দুটো টেবিলে বিছিয়ে মুখ কাত করে রেখে চমৎকার অভিনয় করলেন। তারপর বললেন, ভাঙা কাপটা এখানে পড়েছিল। চেয়ারে বসে কফিতে চুমুক দিলে কাপ নিচে পড়বে না। পটাশিয়াম সায়ানাইড কয়েক সেকেন্ডেই কাজ করে, কাজেই কাপটা টেবিলেই গড়িয়ে পড়া উচিত ছিল। টেবিলে কোনো তরল পদার্থের চিহ্ন ছিল না। ডান হাত টেবিলে ওভাবে ছড়িয়ে পড়ার সম্ভাবনাও ছিল না। এবার সুদর্শনের ল্যাবে আসুন। অবনীর হাত থেকে করুণাময়ী হ্যারিকেনটা নিলেন। অবনী বলল, আমি পর্টিকোর ছাদে আছি পিসিমা, বাড়িতে চোর ঢুকতে পারে, পাহারা দিকে। সে চলে গেল। সুদর্শনের ল্যাবে ঢুকে করুণাময়ী শ্বাস ছেড়ে আস্তে আস্তে বললেন, এই ঘরটা তো খোকার বাবার ল্যাবরেটরি ছিল। কর্নেল গ্যাস ওভেনের কাছে গিয়ে খুদে টর্চ জেলে হাঁটু মুড়ে বসলেন। তারপর হঠাৎ উঠে দাঁড়ালেন। গম্ভীর মুখে বললেন, আশ্চর্য, কাপের কয়েকটা সূক্ষ্ম কুচি পড়েছিল, এখন নেই। কফির দাগ ছিল, ঘষে মুছে দিয়েছে কেউ। করুণাময়ী এগিয়ে গেলেন একটা কাঁচের দেওয়াল আলমারির দিকে। নানান সাইজের কৌটো, প্যাকেট আর শিশি বোতলে আলমারিটা ভর্তি। উনি কাঁচের পাল্লা ধরে টানতেই খুলে গেল। কর্নেল বললেন, আলমারিটা খোলা ছিল দেখছি। করুণাময়ী লণ্ঠনটা আমাকে দিয়ে একটা চেয়ার টেনে আনলেন। চেয়ারে উঠে ওপরের তাকের পেছনে হাত ভরলেন। তারপর ব্যস্তভাবে খোঁজাখুঁজি শুরু করলেন। কর্নেল বললেন, আপনি কি পটাশিয়াম সায়ানাইডের শিশিটা খুঁজছেন? করুণাময়ী দেবী বললেন, হ্যাঁ খুঁজছি, কিন্তু আমি পাচ্ছি না। আপনি কি জানতেন যে শিশিটা কোথায় ছিল? হ্যাঁ জানতাম আমি। করুণাময়ী চেয়ার থেকে নামলেন। বললেন, তবে 1 বছর আগের কথা, খোকার বাবা পরে কোথাও ওটা সরিয়ে রেখে থাকবে। শুধু বুঝতে পারছি না আলমারিটা খোলা কেন। সুদর্শন হয়তো বন্ধ করতে ভুলে গিয়েছিল। করুণাময়ী আমার হাত থেকে হ্যারিকেন নিয়ে ল্যাবের ভেতর ঘোরাঘুরি করে বললেন, এই ল্যাবে অনেক নতুন যন্ত্রপাতি দেখছি। এই দুটো কি কম্পিউটার? আপনার বৌমা ও বায়োকেমিস্ট স্বামীর রিসার্চের ব্যবস্থা করে দিয়েছিল। করুণাময়ী বাঁকা মুখে বললেন,
ওর এটা চালাকি, খোকা ধরতে পেরেছিল। সরল সাদাসিধে ছেলেটাকে এক্সপ্লয়েট করছিল মেয়েটা। কর্নেল পকেট থেকে সুদর্শনের লেখা চিঠিটা বের করে দিলেন, বললেন, এইটা একটু পড়ে দেখুন। করুণাময়ী একটা টেবিলে লণ্ঠনটা রেখে চিঠিটা পড়লেন, তারপর বললেন, আমি খোকাকে কখনোই বলিনি যে বউকে নিয়ে আমেরিকা ফিরে যাক। এই কথা খোকা কেন লিখলো আমি জানি না। আমি ওকে বলেছিলাম, ওকে তোর বাবার ফর্মুলা দিয়ে ভুল করেছিস, ফাইলটা কেড়ে নিয়ে মেয়েটাকে বাড়ি থেকে তাড়িয়ে দে। কর্নেল বললেন, ফাইলটা কেড়ে নেওয়ার সাহস সুদর্শনের ছিল না, তাই গোপনে গোপার সুটকেস থেকে হাতিয়ে নিয়েছিল। এখন বুঝলাম আপনার কথায় সে এ কাজ করেছিল। ফাইলটা কি আপনি খুঁজে পেয়েছেন? ফাইলটা আমি পেয়েছিলাম, পুড়িয়ে নষ্ট করে দিয়েছি। ভালো করেছেন। চিঠিটা আমাকে একটু প্লিজ ফেরত দিয়ে দিন। চিঠিটা দু হাতে ধরে ঠোঁটে চেপে ধরলেন করুণাময়ী, কাঁপা কাঁপা গলায় বললেন, আমার খোকার হাতের এটা শেষ চিহ্ন। যথা সময়ে ওটা আপনার হাতেই তুলে দেবো, আই প্রমিস ইউ। করুণাময়ী চিঠিটা কর্নেলকে ফেরত দিয়ে বললেন, পটাশিয়াম সাইনাইডের শিশিটা খুঁজে বের করা উচিত। শিশিটা আমি ভর্তি ছিল দেখেছিলাম। এই বলে উনি পাশের ঘরে গিয়ে ডাকলেন অবু অবু বলে। অবনী করিডোরে এসে বলল, পিসিমা, মায়েরি আমি কল্পনাও করতে পারছি না তুমি এসেছো। তুই কি ভাঙ গিলেছিস নাকি? তোমার দেবী, তুই ল্যাবের কাচের আলমারিটা তুই খুলেছিলি? আমি? আরে আমার মাথা খারাপ নাকি? ওষুধ এলে আলমারি খুলে আমি করবোটা কি? ওতে পটাশিয়াম সাইনাইডের একটা শিশি ছিল, খুঁজে পেলাম না। ওরে বাবা, এ কি সাংঘাতিক কাণ্ড। অবু, এখনো বল, তুই ওটা চুরি করে কাউকে বেচেছিস কিনা? মা কালীর দিব্যি বলছি পিসিমা, আমি তাই পারি। আমি কেমন করে বা জানবো যে ওই আলমারিতে সাইনাইড আছে? তুই খোকার বাবার অ্যাসিস্ট্যান্ট ছিলি, তুই নিশ্চয়ই জানতিস। আমার কিচ্ছু মনে নেই, টপ চপ তন্ত্র সাধনা নিয়ে কাটাচ্ছি। আমাকে দেখেই তোমার বোঝা উচিত ছিল কি ছিলাম আর কি হয়েছি। বলে অবনী হঠাৎ গলার স্বর চাপা করল। আমার সন্দেহ হচ্ছে এ নিশ্চয়ই ভবার কাজ। চলো তো পিসিমা, ভবার ঘরটা একবার সার্চ করে দেখি। সে কর্নেলের দিকে তাকালো। আরে ও মশাই, আপনি তো গোয়েন্দা, তালা ভাঙতে পারবেন তো? কর্নেল হাসলেন। তালা ভাঙার দরকার কি অবনীবাবু, আমরা বরং অপেক্ষা করি ভবতারণ ফিরে আসুক। পিসিমা, তুমি এসো, আমার ঘরে এসে বসবে, আমি একটু চা করে আনি। করুণাময়ী রুক্ষ কণ্ঠস্বরে বললেন, না, আমরা নিচে গিয়ে দাঁড়াচ্ছি, আমাকে আজ রাতেই আশ্রমে ফিরতে হবে। অবনী কাঁদো কাঁদো মুখে বলল, আরে আশ্রমে না হয় কালকেই যেও, কে জানে কেন আজ রাত্রে আমার বড্ড অস্বস্তি হচ্ছে। তুমি থাকলে সাহস বাড়ি, বুঝলে না? শিবু উকিলের গুন্ডারা কখন যে এসে হামলা করবে বলা যায় না। অন্তত আজ রাত্রিটা থেকে যাও পিসিমা, কাল থেকে আমার আর ভয় নেই। কর্নেল বললেন, গোপা দিল্লি থেকে এসে গেলেই আপনি নিশ্চিন্ত। করুণাময়ী বললেন, সেই বজ্জাত ডাইনি মেয়েটা আবার আসবে? তার সাহস তো কম নয়। অবনী গম্ভীর মুখে বলল, পিসে মশাই যে কেলোর কীর্তি করে গেছেন, উইল অনুসারে গোপা এই প্রপার্টির মালিক। শিব উকিলের কাছে উইল আছে, তুমি গিয়ে দেখে এসো না। করুণাময়ী শ্বাস প্রশ্বাসের সঙ্গে বললেন, চলুন কর্নেল সাহেব, নিচে যাই, এখানে থাকলে আমার দম আটকে আসছে। আমরা নিচে গেলাম। প্রটিকোর সামনে লনে গিয়ে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে বিদ্যুৎ ফিরে এলো। অবনী বলল, ততক্ষণ মন্দিরে গিয়ে মায়ের আশীর্বাদ নিয়ে আসি। এতক্ষণে লক্ষ্য করলাম অবনী মৈত্রের পায়ে খড়ম নেই, খালি পা। আজ সকালেও কর্নেলের বাড়িতে সে খালি পায়ে গিয়েছিল। কর্নেল বললেন, অবনীবাবুর তন্ত্র সাধনার বাতিক সম্পর্কে আপনি কিছু জানেন নাকি? করুণাময়ী বললেন, গুরুজি ওকে দীক্ষা দিয়েছিলেন, মাঝে মাঝে খোকার বাবার সঙ্গে আশ্রমে যেত। গুরুজির খড়ম চুরি করে ধরা পড়েছিল,
খড়মজোড়া গুরুজিকে হিমালয়ের এক সন্ন্যাসী দিয়েছিলেন। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, সেই খড়ম পায়ে দিয়ে গুরুজি এক হাত উঁচুতে শূন্যে দাঁড়াতে পারেন। সবসময় না, বছরে মাত্র একবার কালী পুজোর রাত্রে অমাবস্যার তিথিতে হাজার হাজার ভক্তের চোখের সামনে উনি এই অলৌকিক শক্তি দেখান। আর সেই খড়ম চুরি করেছিল অবু। গুরুজি ক্ষমা করেছিলেন, কিন্তু ভক্তরা তার আগেই ওকে মারধর করেছিল। আমি আর খোকার বাবা তো লজ্জায় মুখ দেখাতে পারিনি গুরুজিকে। শেষে উনি নিজেই এ বাড়ি এসে আমাদেরকে আশ্রমে ডেকে নিয়ে যান। করুণাময়ী শ্বাস ফেলে বললেন, যাকে সেসব পুরনো কথা। আপনি গোপনে আশ্রম থেকে এলেন কেন? গুরুজি আমাকে অনুমতি দিত না। কর্নেল হাসলেন। উনি অলৌকিক শক্তিধর সিদ্ধ পুরুষ, উনি নিশ্চয়ই টের পাবেন। হ্যাঁ পাবেন, কিন্তু উনি ক্ষমাশীল, মায়ের মন উনি বুঝবেন। এই সময় গেটের কাছে ভবতারণের হাঁক ডাক শোনা গেল। অবনী মন্দিরের দিক থেকে দৌড়ে এসে গেট খুলতে গেল। বলল, আরে দেখ কে কারা এসেছে, তোর পিন্ডি চটকানো হবে আজকে। ভবতারণ হন্তদন্ত হয়ে এসে থমকে দাঁড়ালো। করুণাময়ী বলল, ভবতারণ, তুই আমার সঙ্গে দেখা না করে চলে এলি কেন? ভবতারণ বলল, আগে সময় পাইনি। অবনী হুঙ্কার দিয়ে বলল, ঘর খোল হতচ্ছাড়া, তোর ঘর আজকে সার্চ হবে। ভবতারণ পাল্টা হুঙ্কার দিয়ে বলল, আরে জানতো আপনি, বেশি চাক দেখাবেন না। আমি কি চুরি করেছি যে আমার ঘর সার্চ হবে? করুণাময়ী বললেন, তোর ঘরটা একবার দেখতে চাই ভবতারণ। ভবতারণ ভড়কে গেল। তা দেখবেন বই কি, কিন্তু কেন মা ঠাকুরুন? অবনী ত্রিশূল নেড়ে বলল, শাট আপ, ঘর খোল শিগগিরি। গোমরা মুখে ভবতারণ তার ঘরের তালা খুলল, সুইচ টিপে আলো জ্বালল। ছোট্ট ঘর, একটা তক্তাপোষে বিছানা পাতা, দড়িতে কয়েকটা জামা কাপড় ঝুলছে। দেওয়ালে অনেকগুলো ক্যালেন্ডার এবং তাক ভর্তি ওষুধের শিশি। অবনী বলল, সার্চ শুরু করুন কর্নেল সাহেব। কর্নেল তাকের ওষুধের শিশি বোতলগুলো দেখতে ব্যস্ত হলেন। অবনীতান্ত্রিক তক্তাপোষের তলায় টর্চের আলো ফেলল। তারপর বলল, সুটকেসের পেছনে একটা শিশি দেখতে পাচ্ছি, দেখুন তো এটা কি? শিশিটা দেখা মাত্র করুণাময়ী কেড়ে নিলেন। তারপর শিশিটা মুঠোই বুকের কাছে চেপে ধরে ভাঙা গলায় বললেন, ভবতারণ, তোর মনে এই ছিল? অবনী বলল, আমি থানা থেকে পুলিশ ডেকে আনি, ওকে পালাতে দেবেন না। কর্নেল বললেন, ব্যস্ত হওয়ার দরকার নেই অবনীবাবু। আরে কি বলছেন মশাই, হাতে নাতে ধরা পড়া আসামিকে ছেড়ে দেবো? একটু ধৈর্য ধরুন, আমি দেখছি। ভবতারণ গুম হয়ে দাঁড়িয়েছিল। গলার ভেতর থেকে বলল, আগে কি হলো, আমি তো কিছুই বুঝতে পারছি না। এই শিশিটা তুমি কোথায় পেয়েছিলে ভবতারণ? আগে এই শিশিটা কোত্থেকে এলো তাই তো বুঝতে পারছি না স্যার। এখনো খুলে বলো ভবতারণ। সত্যি বলছি স্যার, শিশিটা আমি এখানে রাখিনি। এখানে কি আছে এই শিশিটা তুমি বুঝতে পারছো? হ্যাঁ পারছি, মনে হচ্ছে বিষ ভরা আছে। এর আগে তুমি এটা কোথাও দেখেছিলে? আগে না স্যার, বলে ভবতারণ করুণাময়ীর পা জড়িয়ে ধরল। কেঁদে ফেলল সে। বিশ্বাস করুন মা ঠাকুরুন, আমি কিচ্ছু জানি না। কেউ আমাকে ফাঁসাবার জন্য আমার ঘরে শিশিটা রেখে দিয়েছে। করুণাময়ী পা ছাড়িয়ে নিয়ে বাইরে গেলেন। কর্নেল বললেন, ভবতারণ, আজ আশ্রম থেকে ফিরে তুমি ঘর পরিষ্কার করেছিলে। দরজার পাশে ধুলো জড়ো করা আছে। হ্যাঁ দুপুরে পরিষ্কার করেছি, তখন আমি শিশিটা দেখিনি ওখানে। আজকে তোমার ঘরে কেউ এসেছিল? হ্যাঁ একবার জগা এসেছিল, কিছুক্ষণ গপ্প করে চলে গেল। কে সে? আগে উকিলবাবুর লোক। অবনী বলে উঠল, উন্ডা কর্নেল সাহেব, সাংঘাতিক লোক। কর্নেল বললেন, আর কে এসেছিল? আগে তারকবাবুর ছেলে গোপাল এসেছিল। অবনী বলল,
সেও এক বাটপার মস্তান, জগার রাইট হ্যান্ড। কর্নেল বললেন, গোপাল কেন এসেছিল? আগে টাকা ধার চাইতে। অবনীবাবু, আপনি কি ওদের দেখেছিলেন? আগে না, কি করে দেখতে পাবো? অবনী এগিয়ে গিয়ে ওপাশের একটা দরজা খুলল। এই দেখুন, সবার চেলাচুমন্ডাদের যাতায়াতের পথ। ওদিকে কর্পোরেশনের আবর্জনার গাদা এবং একটা জঙ্গলে পোড়ো জমি দেখা যাচ্ছিল। কর্নেল বললেন, দরজাটা বন্ধ করে দিন অবনীবাবু, আবর্জনার দুর্গন্ধ আসছে। অবনী দরজা বন্ধ করে দিয়ে বলল, তাহলে এবার থানায় যাই। ঝামেলা বাড়িয়ে লাভ নেই অবনীবাবু। বলে কর্নেল বেরিয়ে গেলেন। দেখলাম লনে আলো আধারে দাঁড়িয়ে করুণাময়ী ফুপিয়ে কাঁদছেন। কর্নেল ওর কাছে গিয়ে বললেন, শিশিটা আমাকে দিন, আমার সঙ্গে আসুন। এ বাড়ি আপনার পক্ষে নিরাপদ নয়। জয়ন্ত, এগিয়ে গিয়ে একটা ট্যাক্সি দেখো, মোড়ের মাথায় পেয়ে যাবে। করুণাময়ীকে শিয়ালদা স্টেশনে ট্রেনে তুলে দিয়ে কর্নেলের অ্যাপার্টমেন্টে ফিরতে রাত 10টা বেজে গিয়েছিল। এ রাতেও কর্নেল আমাকে বাড়ি ফিরতে দিল না। তবে খবরের কাগজে চাকরির কারণে প্রায় আমাকে এরকম বাইরে কাটাতে হয়। খাওয়ার পর ড্রয়িং রুমে বসে কর্নেল কফির পেয়ালায় চুমুক দিয়ে বললেন, করুণাময়ীর সম্পর্কে কি বুঝলে জয়ন্ত? বললাম, জেদি এবং কড়া ধাতের মহিলা, কিন্তু আশ্রমের গুরুজির প্রতি আনুগত্যের চেয়ে ভয়টাই যেন বেশি। স্কুলটার কথা ভুলে যাচ্ছ তুমি। স্কুলে কি আছে? ওর অন্তিম আশ্রয়। জীবনে যে সব কিছু হারিয়েছে তার পক্ষে একটা শক্ত আশ্রয় আঁকড়ে ধরে থাকা খুবই স্বাভাবিক। কর্নেল চুরুটের ধোঁয়ার মধ্যে বললেন, তাছাড়া চিন্তা করো, স্কুলের হেডমিস্ট্রেস হওয়ার মতো শিক্ষা দীক্ষাও ওর আছে। এদিকে সদানন্দবাবুর যতই প্রতিভা থাক, একাডেমিক শিক্ষা তত কিছু ছিল না। কাজেই স্ত্রীর সঙ্গে অ্যাডজাস্ট করে চলার প্রশ্ন ছিল। এসব ক্ষেত্রে রুচির সংঘর্ষ অনিবার্য হয়ে ওঠে। কর্নেল চোখ বুজে অভ্যাস মতো ইজি চেয়ারে হেলান দিলেন। বললাম, একটা ব্যাপার আমার আশ্চর্য লাগছে। পটাশিয়াম সাইনাইডের শিশি খুঁজে বের করতে যেন উনি আমাদের সঙ্গে এসেছিলেন। শিশিটা পাওয়া গেল ভবতারণের ঘরে, অথচ উনি আর উচ্চবাচ্য না করে চুপচাপ চলে গেলেন। বললেন, আপনি ওকে আশ্বস্ত করেছেন, কিন্তু আফটার অল ওর একমাত্র ছেলেকে খুন করা হয়েছে। একজন জেদি কড়া ধাতের মহিলার পক্ষে এই রিয়াকশন অস্বাভাবিক। বরং বলবো, অবনীর রিয়াকশন অত্যন্ত স্বাভাবিক। এতক্ষণ সম্ভবত সে থানাতে খবরও দিয়ে দিয়েছে। কর্নেল হাসলেন, চোখ খুলে সোজা হয়ে বসে বললেন, থানায় গেলে এতক্ষণ থানা থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হতো। আমার ধারণা গোপা ফিরে না আসা পর্যন্ত অবনী অপেক্ষা করবে। কিন্তু আমার ভাবনা হচ্ছে ভবতারণের সঙ্গে অবনীর ঝামেলা বেঁধেছে কিনা। হ্যাঁ, বাঁধবার চান্স তো আছে। তবে কি? ভবতারণ শিববাবুর অনুগত, তাছাড়া তার সঙ্গে পাড়ার গুন্ডা মস্তানদের যোগাযোগ আছে। অবনী তাকে ঘাঁটাবার সাহস এই রাত্রিবেলায় পাবে কিনা সন্দেহ। আচ্ছা কর্নেল, ভবতারণের ঘরে শিশিটা পাওয়া গেল, অথচ সে বলছে কিছু জানে না, কিন্তু তার হাবভাব থেকে মনে হচ্ছিল সে বেপরোয়া। শিববাবু তার গার্জেন, সে বেপরোয়া হতেই পারে। শিববাবু এবং ভক্তজির চক্রান্তের কথা সুদর্শনের চিঠিতে আছে। ওরা ভবতারণকে দিয়ে পটাশিয়াম সাইনাইডের শিশি হাতিয়ে থাকতে পারেন, তারপর কাউকে দিয়ে। কর্নেল আমাকে থামিয়ে দিয়ে বললেন, বেশি ভাবলে ঘুমোতে পারবে না, চলো শুয়ে পড়া যাক। সকালবেলায় আবার কথাটা তুললাম। কর্নেল খবরের কাগজে চোখ বুলোচ্ছিলেন। বললেন, ভবতারণ বাড়ির পুরাতন ভৃত্য, মালিক ওষুধের কারবারি, কাজেই ওষুধ সম্পর্কে কিছু ধারণা তার থাকতেই পারে। তার ঘরে অবনী বা সুদর্শনের অজ্ঞাতসারে বাইরের লোক আসার প্রমাণও আমরা পেয়েছি। সুদর্শনের মৃত্যুর পর শিববাবু এবং ভক্তজির নির্দেশে সে গোপাকে ভয় দেখিয়ে তাড়িয়েছে। টাকা কড়ির লোভ,
সাংঘাতিক লোক। উৎসাহিত হয়ে বললাম, অবনী এবং গোপাকে ফলো করে সুদর্শন পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে গিয়েছিল। তখন এই শিশিটা হাতানোর অগাধ সুযোগ ভবতারণীর ছিল। নিশ্চয় ছিল। আবার দেখুন, সুদর্শনের ল্যাবে ভক্তজির গোডাউন থেকেও সিঁড়ি বেয়ে ঢোকা যায়। কেউ ল্যাবের দরজা খুলে দিলেই হলো। ঘটনার রাত্রে সুদর্শন ঘরে ছিল না, রাত 1টায় ফিরে এসেছিল। ওই সময়ের মধ্যে তার আত্মহত্যার নোটও চুরি করাটা সোজা। খুবই সোজা, কিন্তু আত্মহত্যার নোটের কথা কার জানা ছিল সেই প্রমাণ আমরা পাইনি। ধরুন দৈবাত ওটা কারো চোখে পড়ে গেছিল, তাহলে বলবো ওটা চোখের পড়ার পরই সুদর্শনকে মেরে ফেলার চক্রান্ত করা হয়েছিল, তার আগে নয়। কারণ সুদর্শনকে মেরে ফেলার ঝুঁকি ছিল, অনেকেই জড়িয়ে যেত খুনের মামলায়, কাজে শিশিটা চুরি অত আগে হয়নি। হাল ছেড়ে দিয়ে বললাম, না, আমার মাথাটা ভোঁ করছে কর্নেল। কর্নেল বললেন, সব মার্ডারের একটা মোটিভ থাকে, প্রতিহিংসা চরিতার্থ কিংবা বৈষয়িক লাভ। এক্ষেত্রেও কারো প্রতিহিংসা চরিতার্থ করার কোনো সূত্র আমরা পাইনি, কাজেই বৈষয়িক লাভই মোটিভ হয়ে দাঁড়াচ্ছে, তাই না? চমকে উঠলাম, বললাম, তাহলে তো গোপা প্রথমেই সন্দেহযোগ্য। কিন্তু গোপা তো এসেছিল সদানন্দ বটিকার ফর্মুলা হাতাতে, এই প্রপার্টির ওপর তার লোভ থাকার কথাও না। আপনার মতে সে বিদেশি কোনো মাফিয়া চক্রের মেম্বার। ফর্মুলা হাতানোর পর সুদর্শনকে সে মেরে ফেলবে কেন? ঠিক বলেছ, কিন্তু অবনীকে সে ট্রাঙ্ক কলে জানিয়েছে প্ল্যান বদলে কলকাতা ফিরে আসছে। সত্যি যদি সে ফিরে আসে, তখন রহস্যের পর্দা আশা করি সরে যাবে। কর্নেল কাগজ ভাঁজ করে রেখে বললেন, সমস্যা হলো জয়ন্ত, এ এমন একটা কেস যা কোনোভাবেই হোমিসাইড বলে প্রমাণ করা যাবে না। আমার উদ্দেশ্য শুধু এই হত্যা রহস্য জানা। তবে তোমার পয়েন্টটা গুরুত্বপূর্ণ। কোন পয়েন্টটা? ভবতারণের ঘরে পটাশিয়াম সায়ানাইডের শিশি পাওয়া গেল কেন? চলো বেরোনো যাক। কোথায় যাবেন? ভবতারণের কাছে। তাকে রাত্রে কিছু জিজ্ঞেস করার সময় পাইনি। গাড়িতে যেতে যেতে বললাম, বৈষয়িক লাভ যখন মোটিভ, তখন নিঃসন্দেহে ভক্তজি কিংবা তার সহযোগী শিববাবু এই হত্যাকাণ্ডের পেছনে আছেন, যদি গোপাকে আপনি রেহাই দেন। কর্নেল কোনো জবাব দিলেন না। বাগবাজার স্ট্রিটে ঢুকে অস্বস্তি হচ্ছিল। কালো অ্যাম্বাসাডার দেখলেই বুক ধড়াস করে উঠছিল। কর্নেল নির্বিকার। ট্রাম রাস্তা পেরিয়ে সেই গতিতে ঢুকে গেটের কাছে হর্ন দিলাম। মন্দিরের দিক থেকে অবনীতান্ত্রিক দৌড়ে এলো। একগাল হেসে বলল, ভবা কেটে পড়েছে। সকালে ভক্তজির খোঁজে গেলাম, সেও কাট। ওর কর্মচারীরা বলল বোম্বে গেছে, বুঝলেন তো? কর্নেল বললেন, বুঝলাম, থাক, তাহলে আর ভেতরে যাব না। ভবতারণকে জেরা করতেই এসেছিলাম। অবনী অদ্ভুত হাসতে লাগলো, বলল, কাল রাত্রে আপনারা যাওয়ার পর শিবু উকিলের কাছে গিয়েছিল বেটার ছেলে। সকালে কালিদা চুপি চুপি বলল শিবু উকিল ওকে গা ঢাকা দিতে বলেছে। ভবতারণ কখন চলে গেছে জানেন? কাল রাতেই শিবু উকিলের বাড়ি থেকে এসে সুটকেস নিয়ে বেরিয়ে গেল। আমি ওকে পুলিশে দেওয়ার কথা ভাবছিলাম, কিন্তু আপনি আমাকে নিষেধ করেছেন, তাই চুপচাপ ছিলাম। এই এক্ষুনি ভাবছিলাম আপনাকে একটা টেলিফোন করি। মায়ের দয়ায় আপনি এসে পড়লেন। গোপা এখনো এসে পৌঁছতে পারেনি? হ্যাঁ, ও এসে যাবে, তন্ত্রের আকর্ষণ। ঠিক আছে, আচ্ছা আমরা চলি। শ্যামবাজারে 5 মাথার মোড়ে পৌঁছে কর্নেল বললেন, আমাকে এখানে নামিয়ে দাও জয়ন্ত। আজ আর অফিস কামাই করো না, দরকার হলে আমি তোমাকে রিং করব। কর্নেল সেদিন রিং করলেন রাত 9টায়। দৈনিক সত্যসেবা পত্রিকার অফিসে রিপোর্টারের রুমে তখন খুব কাজের হিড়িক। আমার ছোট একটা অ্যাসাইনমেন্ট ছিল। প্রেস ক্লাবে এক কেন্দ্রীয় মন্ত্রীর প্রেস কনফারেন্স থেকে সদ্য ফিরেছি। তাড়াহুড়ো করে কপিটা লিখে বেরিয়ে পড়লাম। কর্নেলের অ্যাপার্টমেন্টে গিয়ে দেখি গোপা বসে আছে, মুখে যেন হিংস্রতার তীক্ষ্ণ ছাপ। আমার দিকে একবার তাকিয়ে নিয়ে ঘড়ি দেখল। কর্নেল বললেন, তুমি কি শুধু তোমার ফেলে যাওয়া নোট বইটা নিতে এসেছিলে?
গোপার চোখে সেই অস্বাভাবিক চাউনি লক্ষ্য করছিলাম। সে শুধু মাথাটা দোলালো। তাহলে প্রপার্টির দাবি তুমি করবে না? না, প্রপার্টির দাবি করার অধিকার আমার নেই। কেন তা বলতে আপত্তি আছে? উই আর নট লিগালি ম্যারিড, কর্নেল সরকার। উই আর জাস্ট লিভিং টুগেদার। আই সি। কর্নেল হাসলেন। আমি ভেবেছিলাম তুমি আমাকে চ্যালেঞ্জ করেছো। দ্যাটস রাইট, সেজন্যই আমার ফেরার কথা আপনাকে জানাতে বলেছিলাম। কিন্তু কিন্তু তুমি তো চলে যাচ্ছ, আমাকে লড়ারই তো সময় দিচ্ছ না। সময় আপনি যথেষ্ট পেয়েছিলেন, কিন্তু আপনি এনিওয়ে। উঠি বলে সে দরজার কাছে গিয়ে মার্কিন ঢঙে বলল, বাই। তারপর বেরিয়ে গেল। কর্নেল ষষ্ঠীকে হাঁক দিলেন। দরজাটা বন্ধ করে দে। বললাম, মাথা মুন্ডু কিছুই বুঝলাম না। কর্নেল হেলান দিয়ে চোখ বুজে বললেন, আমিও বুঝিনি। গোপা 8টা নাগাদ এসে বলল এই দেশের ডাকিনীতন্ত্র সম্পর্কে সে অনেক তথ্য সংগ্রহ করেছিল। সেই নোট বইটা সে ভুল করে ফেলে গিয়েছিল। সেটা নাকি এতই জরুরি যে... হঠাৎ কর্নেল চোখ খুলে সোজা হলেন। তারপর হাত বাড়িয়ে টেলিফোনে ডায়াল করলেন। কিছুক্ষণ পরে বললেন, রিং হয়ে যাচ্ছে। অবনী কি ভাঙের নেশায় কাত হয়ে গেছে নাকি? আরও কিছুক্ষণ অপেক্ষা করে ফোন রেখে দিলেন। আবার ধ্যানস্থ হলেন। আপন মনে বললেন, গোপা কি সত্যিই ডাকিনীতন্ত্রের নোট বই ফেলে গিয়েছিল? বললাম, আপনাদের এই চ্যালেঞ্জের ব্যাপারটা আমি বুঝতে পারছি না। কর্নেল আমার প্রশ্নের জবাব না দিয়ে আবার টেলিফোন তুললেন। ডায়াল করে বললেন, রিং হয়ে যাচ্ছে, কেউ ধরছে না। ব্যাপারটা দেখতে হবে। জয়ন্ত, কুইক। কোথায় যাবেন? সান্নাল বাড়ি। সে কি? জয়ন্ত, আমার অস্বস্তি হচ্ছে, ওঠো। এই ষষ্ঠী, আমরা বেরোচ্ছি, দরজাটা বন্ধ করে দে। লনে নেমে গিয়ে গাড়িতে উঠলাম দুজনে। স্টার্ট দিয়ে বললাম, ওই বাড়ি যেতে আমারও খুব অস্বস্তি হচ্ছে। কর্নেল গলার ভেতর বললেন, অ্যাডভোকেট ভদ্রলোক আমাকে আর ঘাঁটাতে সাহস পাবেন না। সম্ভবত উনি পুলিশ মহলে আমার সম্পর্কে খোঁজ খবর নিয়েছেন। ভবতারণ এবং ভক্তজি ঠিকই গা ঢাকা দিয়েছে ওর পরামর্শে। তা না হলে অবনী বাড়ি থেকে গলা ধাক্কা খেত। কর্নেলের নির্দেশে গলির মোড়ে গাড়ি লক করে রেখে দুজনে এগিয়ে গেলাম। আলো দেখে বুঝলাম নিয়মিত লোডশেডিংয়ের সময় উত্তীর্ণ হয়েছে। প্রথমেই চোখে পড়ল গেটে তালা দেওয়া নেই। কর্নেল ঢুকে পড়লেন। তারপর হন্তদন্ত হয়ে এগিয়ে গেলেন। ওকে অনুসরণ করে পটিকোর তলায় গিয়ে দেখি দরজা হাট করে খোলা। উপরতলার করিডোরে গিয়ে কর্নেল অবনীর ঘরের সামনে দাঁড়ালেন। দরজা খোলা। কর্নেল শ্বাস প্রশ্বাসের সঙ্গে বললেন, যা ভেবেছিলাম। ঘরের ভেতর আলো জ্বলছে। মেঝেই উপুর হয়ে পড়ে আছে অবনীতান্ত্রিক স্পন্দনহীন শরীর। একটা মদের গ্লাস ভেঙে চুরে মেঝেই ছড়িয়ে রয়েছে। অবনীর মুখের পাশে একটু রক্ত। বললাম, এ কি? এ তো সর্বনাশ হয়ে গেছে। কর্নেল আস্তে আস্তে বললেন, সুদর্শনের হত্যাকারীকে শাস্তি দিতেই ফিরে এসেছিল গোপা। মাফিয়া চক্রের মেম্বারদের কাছে সাংঘাতিক বিষের বড়ি থাকে। চলে এসো জয়ন্ত, আমাদের এখানে আর এক মুহূর্তও থাকা উচিত নয়। আমার মুখ দিয়ে কথা বেরোলো না। শরীরের ওজন বেড়ে গেছে যেন। গেট দিয়ে বেরোনোর সময় কেউ লক্ষ্য করছে কিনা সেদিকে মন ছিল না। যন্ত্রচালিতের মতো গাড়িতে উঠে স্টার্ট দিলাম। আমার ভয় হচ্ছিল অ্যাক্সিডেন্ট করে ফেলবো হয়তো। বাগবাজার স্ট্রিটে পৌঁছে কিছুটা ধাতস্থ হয়ে বললাম, আমাদের থানায় জানানো উচিত ছিল। ছেড়ে দাও, যথা সময়ে পুলিশকে জানানোর লোক প্রচুর পাওয়া যাবে। কিন্তু অবনী সুদর্শনকে মেরে ফেললো কেন? গোপাকে পাওয়ার লোভে, এবং সে ভেবেছিল গোপাকে পাওয়া মানে কার্যত প্রপার্টি হাতে পাওয়া। তবে ভুলটা করেছিল গোপায়। অবনীকে বড্ড বেশি প্রশ্রয় দিয়েছিল।
সেটা হয়তো স্রেফ অভিনয়, কিন্তু নির্বোধ অবনীর মনে লোভ জাগিয়ে দেওয়ার পক্ষে সেটা যথেষ্ট। আমি কিন্তু আপনাকে এই সম্ভাবনার কথাটা বলেছিলাম। নেহাত আন্দাজে বলেছিলে, কিন্তু গোড়া থেকেই অবনী আমার সন্দেহের তালিকায় ছিল। পরে জানলাম সে বিএসসি পর্যন্ত পড়েছে এবং ওষুধ কারখানায় কাজও করেছে। তার পক্ষে পটাশিয়াম সাইনাইডের খোঁজ রাখাটা খুবই সহজ, কিন্তু দৈবাৎ আত্মহত্যার নোটটা তার হাতে না এলে সে গোপার প্রতি যত লোভী হোক সুদর্শনকে খতম করার ঝুঁকি নিত কিনা তা সন্দেহ আছে। সুদর্শন নিজে থেকে কবে আত্মহত্যা করবে সেই আশায় তাকে থাকতে হতো, তবে আজ ভবতারণের ঘরে শিশি উদ্ধারের অতি উৎসাহ তার মুখোশ খুলে দিয়েছিল। বললাম, গোপা দিল্লি থেকে ফিরে সুদর্শনের হত্যাকারীকে শাস্তি দিল, কিন্তু কেন? এখানে থাকার সময় তো এটা করতে পারত। কর্নেল একটু চুপ করে থেকে তারপর বললেন, এই প্রশ্নের জবাব গোপাই দিতে পারে, কিন্তু এখন আর তাকে পাচ্ছি কোথায়? কিন্তু চ্যালেঞ্জ কথাটা আমি এখনো বুঝতে পারিনি কর্নেল। সুদর্শনের হত্যাকারীকে খুঁজে বের করার চ্যালেঞ্জ। কর্নেলের অ্যাপার্টমেন্টে ফিরে গিয়ে দেখি ভবতারণ ফুলো ফুলো মুখ এবং লাল চোখ নিয়ে মেঝেই বসে আছে। কর্নেলকে দেখেই হাউ মাউ করে কেঁদে পা ধরতে এলো। কর্নেল তাকে আশ্বস্ত করে বললেন, তোমার ভয়ের কারণ নেই ভবতারণ, কিন্তু আগে বলো কে তোমাকে আমার কাছে পাঠিয়েছে। ভবতারণ চোখ মুছে বলল, আগে উকিলবাবু আমাকে চণ্ডীতলা আশ্রমে গিয়ে মা ঠাকুরের কাছে সব বুঝিয়ে বলতে বলেছিলেন। সেখানে গিয়ে দিব্যি কেটে আমি সব বললাম। মা ঠাকুরুন আমাকে আপনার সঙ্গে দেখা করতে বললেন। দিনের বেলায় আসতে আমার সাহস হলো না, পুলিশের ভয়, তাই সন্ধ্যার ট্রেনে চলে এলাম। তোমার কোনো দোষ নেই ভবতারণ, কিন্তু তোমার ঘরে বিষের শিশি গেল কি করে? আমি সেটাই তো বুঝতে পারছি না স্যার। তবে বলো। আমার ঘরের তালা খোলা সহজ, বাড়ির সব তালার চাবি অবনীবাবুর কাছে আছে, খুললে উনিই খুলতে পারেন। ডুপ্লিকেট চাবি দিয়ে? হ্যাঁ আগে। আচ্ছা ভবতারণ, তুমি সুদর্শনকে সাহেব বলতে কেন? উকিলবাবু বলেছিলেন ওদের সাহেব মেম সাহেব বলবি, তাই বলতাম। তুমি সুদর্শনের ঘর পরিষ্কার করতে? হ্যাঁ করতাম তো। সুদর্শনের ঘরের কোনো কাগজপত্র তুমি অবনীবাবুকে দিয়েছিলে? ভবতারণ চমকে উঠল, বলল, হ্যাঁ সাহেব জোরে ফ্যান চালিয়ে দিয়ে কোথায় বেরিয়ে গেছিলেন। ঘর সাফ করতে গিয়ে দেখি একটা ভাঁজ করা কাগজ টেবিলের নিচে পড়ে আছে। আমি কাগজটা কুড়িয়ে টেবিলে রাখতে যাচ্ছি, সেই সময় অবনীবাবু এসে বললেন, ওটা কি দেখি? উনি কাগজটা দেখে বললেন, পাগলের কাণ্ড, ওর বউকে গিয়ে দেখায় বলে হাসতে হাসতে ওটা নিয়ে চলে গেলেন। এটা কবে হয়েছে? আগে যেদিন রাত্রে সাহেব মারা গেলেন ওই দিনই। কিন্তু কাগজটা কখন পেয়েছিলে? বিকেলবেলায়। সেদিন দুপুর পর্যন্ত সাহেব ঘরের দরজা বন্ধ করে শুয়েছিলেন। ডাকাডাকি করে ওঠালাম। খেয়ে দিয়ে উনি বেরিয়ে গেলেন, ফিরলেন প্রায় রাত 1টায়। আর তারপর? তুমি ওকে কাগজটার কথা বলনি? আগে না, মনে ছিল না। উনিও কিছু জিজ্ঞেস করেননি, করলে আমি নিশ্চয়ই বলতাম। এমন সময় টেলিফোন বাজল। কর্নেল ফোন তুলে সাড়া দিলেন, তারপর বললেন, গোপা কোথা থেকে ফোন করছো? ঠিক আছে, বলো না। শুধু একটা কথা আমি তোমার কাছে জানতে চাই, তুমি দিল্লি গিয়ে কিভাবে জানতে পারলে যে অবনী? হ্যাঁ আচ্ছা, আমি দেখে এসেছি। না, অপরাধী শাস্তি পেয়েছে, তার চেয়ে বড় কথা যে মৃত্যু হত্যা বলে প্রমাণ করা যাবে না তা নিয়ে। বুঝেছি। হ্যালো হ্যালো। কর্নেল ফোন রেখে বললেন। গোপা লাইন কেটে দিল। ও কি বলল? কর্নেল ভবতারণের দিকে তাকিয়ে বললেন, ঠিক আছে, তুমি এখন এসো ভবতারণ। তোমার চিন্তার কারণ নেই, তুমি আশ্রমে গিয়ে থাকো কিছুদিন, মা ঠাকুরের সেবা যত্ন করো। ভবতারণ বেরিয়ে যাওয়ার পর বললাম,
গোপা কি বললো আপনাকে? বিবেক যন্ত্রণা তাকে দিল্লি থেকে ফিরিয়ে এনেছিল। আচ্ছা, সে কি জানতো যে সুদর্শনকে কে খুন করেছে? জানতে পেরেছিল, কিন্তু রিস্ক নিতে চায়নি। এখানে শিববাবু তার পিছনে লেগেছেন। তার চেয়ে দিল্লি থেকে গোপনে ফিরে অবনীকে শাস্তি দিয়ে যাওয়া তার পক্ষে নিরাপদ মনে হয়েছিল। কর্নেল চুরুট ধরিয়ে ইজি চেয়ারে হেলান দিলেন, ধোঁয়া ছেড়ে ফের বললেন, আমাকে কথাটা অবনীর মাধ্যমে জানাবার কারণ এবার আশা করি বুঝতে পারছো। সে বলতে চেয়েছিল আমি তাকে যেন বিপদে না ফেলি, কারণ আমিও সুদর্শনের হত্যাকারীর শাস্তি চাই। কিন্তু সত্যি বলতে কি, খুনের বদলে খুন, এমন শাস্তি আমি চাইনি। গল্পটি আপনাদের কেমন লাগলো আমাদের লাইক ও কমেন্ট করে জানান, এবং এই ধরনের আরো নিত্য নতুন বাংলা অডিও গল্প শুনতে হলে সাবস্ক্রাইব করুন আমাদের এই গল্পের লাইব্রেরি চ্যানেলটিকে। মনে রাখবেন, সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, এটা একদম ফ্রি। আমি আবার আসবো এই ধরনের আরো নিত্য নতুন বাংলা অডিও গল্প নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন, দেখতে থাকুন এবং শুনতে থাকুন গল্পের লাইব্রেরি।